তো এবার দেখো চলে এসেছি ক্লজে। দেখো কি বলছে এখানে, কিন্তু দেখো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে এবং এই সেন্টেন্সের দেখো একটা পার্টকে ওরা আন্ডারলাইন করে দিয়েছে। এই যে আন্ডারলাইন পার্টটা, এটা কী ধরনের ক্লজ সেটা আমাদের কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। দেখি করি। উই লেফট আচ্ছাবল অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই দেখো যে সেন্টেন্সটা, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স একটা। ঠিক আছে, কারণ দেখো এখানে অ্যান্ড দিয়ে দেখো এই দুটো বাক্যকে দেখো যুক্ত করা আছে, এই পার্টটা আর এই পার্টটা কিন্তু যুক্ত করা আছে। ঠিক আছে, এখানে দেখো দুটো, এখানে কিন্তু দুটো ক্লজ রয়েছে। তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ওখানে যে কটা ক্লজ থাকবে সে কটা ক্লজে কিন্তু হবে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, ওখানে যে কটা ক্লজ থাকবে সবাই কিন্তু হবে প্রিন্সিপাল ক্লজ। তো এখানে আমরা চোখ বন্ধ করে বলে দেবো যে এই যে পার্টটা, এটা কিন্তু কি একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু সবসময় প্রিন্সিপাল ক্লজ দ্বারা গঠিত হয়। তো এখানে একের এ হচ্ছে সঠিক। এবার দেখো দুয়েটে আসছি। দেখো 2 নম্বরটা বলছে ইভেন ফরেনার্স ওয়ার মেন, এমনকি বিদেশিরাও কিন্তু কি মানুষ। দেখো এখানে কিন্তু ওয়ারের আগে কিন্তু এই ফরেনার্সদের কি বোঝাচ্ছে, কিন্তু এখানে যে দেখো ভার্বটা রয়েছে, এখানে কিন্তু কর্তা কিন্তু ফরেনারই। ঠিক আছে, অন্য কেউ নয়। তো এখানে কিন্তু এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, কেমন? তো এখানে কর্তা হচ্ছে ফরেনার, হ্যাঁ, দে ওয়ার মেন, অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা, দে ওয়ার মেন। তো এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো 2-এর এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো 3-টা যাচ্ছি। The soil of Punjab, they argued, was drenched with the blood of those who, দেখো হু, হ্যাঁ, হু দিয়ে কিন্তু এই দোষটাকে বোঝাচ্ছে। যখন কোনো ক্লজ কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে এবং ওই রিলেটিভ প্রোনাউনটা যদি ওর আগে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউন কি বোঝায় বা নির্দেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু ওই রিলেটিভ প্রোনাউন দ্বারা গঠিত ক্লজটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হয়ে থাকবে। তো সেই জন্য কিন্তু এটা হবে কি, দেখো সি এরটা, 3-এর কিন্তু সি হচ্ছে এখানে, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। ঠিক আছে, তো 3-এর এখানে সি হচ্ছে। এবার দেখো 4-এ যাচ্ছি। অ্যান্ড হেয়ার অন এ গ্রাসি নল হোয়েন দ্য ফাইনাল মার্চ বিজ্ঞান, দেখো হোয়েন থেকে দেখো এতখানি। তো এই পার্টটা দেখো হোয়েন দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, বা অ্যাডভার্ব ক্লজ। তো এখানে কোনটা হবে, দেখো এই যে ডি এরটা, 4-এর ডি কিন্তু এখানে সঠিক উত্তর। As we ascended this, we had before us the snow peaks. আমরা কি দেখলাম, আমাদের সামনে বরফে ঢাকা কিছু চূড়া, কভার্ড উইথ এ হোয়াইট ভিল নিউলি ফলেন, হ্যাঁ, সদ্য পড়া বরফের ঘোমটার মতো হয়ে এটা পড়ে রয়েছে। তো এখানে দেখো অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, দেখো এই পার্টটাকে বলছে কী ধরনের ক্লজ এটা। তো এটা কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ। এবার তোমরা বলবে কেন, যদি কোনো ক্লজ অ্যাজ দো, ইফ, বিকজ, ঠিক আছে, এই ধরনের লিঙ্কার বা কনজাংশন দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লজটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ হয়ে থাকবে। তো এখানে কিন্তু এটা দেখো বি এরটা হবে, 5-এর বি। তো এবার তোমাদের যদি এখানে ক্লজ নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিওগুলোই কিন্তু আমি ক্লজ ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু অবশ্যই দেখা উচিত এই ভিডিওগুলো যদি তোমাদের ক্লজ নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে। এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে 5-এর বি হচ্ছে সঠিক। এবার দেখো 6 যাচ্ছি। The Swami had observed every rite of the pilgrimage as he came along. দেখো অ্যাজ, দেখো এখানে দেখো অ্যাজ দিয়ে শুরু হচ্ছে, দেখো দেখো অ্যাজ, দেখো অ্যাজ, এটাও কিন্তু অ্যাডভার্ব ক্লজ। এই দেখো 6-এর এ কিন্তু, ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ হয়ে গেলো। ঠিক আছে, দেখো 7-এ আসছি এবারে। হি ফেল্ট দ্যাট, দেখো নাউন ক্লজ, হি ফেল্ট দ্যাট, তিনি অনুভব করেছিলেন যে, হ্যাঁ, দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, দেখো দ্যাট থেকে কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, দেখো নাউন ক্লজ, দেখো এই যে নাউন ক্লজ, দেখো সি এরটা, হ্যাঁ, 7-এর সি হচ্ছে সঠিক উত্তর, নাউন ক্লজ। দেখো দ্যাট দিয়ে গঠিত হয়েছে এবং অবশ্যই এই দ্যাট দিয়ে কিন্তু ফেল্টটাকে বোঝাচ্ছে না। আমি একটু আগেই বললাম, যদি কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো ক্লজ গঠিত হয়, সেই ক্লজটা যদি তার আগে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই না করে, সেই ক্ষেত্রে সেই ক্লজটা আইদার নাউন ক্লজ হবে অর অ্যাডভার্ব ক্লজ হবে, কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। যদি কোয়ালিফাই করে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হতে পারে। তো এখানে 7-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 8-এ আসছি। আই ক্যান ওয়েল ইমাজিন হাউ, দেখো নাউন ক্লজ, নাউন ক্লজ কিন্তু জানতে হবে ভালো মতো। কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারো যদি তোমরা নাউন ক্লজ দিয়ে কী করে জয়নিং করতে হয় না জানো। নাউন ক্লজ দিয়ে কিন্তু জয়নিং জানলে পারে তবেই তোমরা কিন্তু এগুলোকে এক ঝলকে চিনতে পারবে। তো এখানে কোনটা হবে, দেখো উত্তরটা দেখো বি এরটা, 8-এর বি কিন্তু এখানে হচ্ছে সঠিক উত্তর, হ্যাঁ, এটা একটা নাউন ক্লজ। তো এই গেল ক্লজ। এবার দেখো আসছি পরের ভাগটাই। এবার দেখো এসছি জেরান্ডে, পার্টিসিপল অ্যান্ড জেরান্ড। দেখো
হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন ইচ সেন্টেন্সেস ডাজ অ্যাক্ট অফ জিরান্ড। এখানে দেখো অনেক কটা দেখো সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা জিরান্ডের মতো কাজ করছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। প্রথমেই বলি, তোমরা যদি জিরান্ড কাকে বলে না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয়ে কিন্তু আমি জিরান্ড কাকে বলে, কী করে গঠিত হয় সব বুঝিয়ে দিয়েছি। প্রাথমিকভাবে বলে দিই, জিরান্ড কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে এবং জিরান্ড অবশ্যই কাজ করে নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো নয়। ঠিক আছে, দেখো কি বলছে। তো দেখো এখানে একটা বাক্য দিয়ে দিয়েছে, এই বাক্যটার মধ্যে থেকে আমাদেরকে জিরান্ড খুঁজতে হবে। দেখি, উইদিন আওয়ার লিটল পার্টি দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড। ঠিক আছে, কংগ্রাচুলেশন ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার্স। দেখো এখানে দেখো আইএনজি ওয়ার্ড একটাই দেখো রয়েছে, সেটা দেখো হচ্ছে দেখো ফিলিংটা, এটা কিন্তু এখানে জেরান্ড। আর দেখো এখানে কিন্তু আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড নেই। জেরান্ড কিন্তু সবসময় আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে ভার্বের সঙ্গে। ঠিক আছে, এবং কাজ করে কিন্তু ঠিক নাউনের মতো। তো এখানে একটা মাত্রই ওয়ার্ড আমরা পাচ্ছি, ফিলিংটা। তো এখানে কী হবে দেখো, এরটা একের এখানে কিন্তু সঠিক উত্তর। দেখো বিয়েরটা আসছি, এবার দেখো দুয়েরটা আসছি। দে ক্যারিড এ বাজার উইথ দেম অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস দ্য পিচিং অফ টেন্স অ্যান্ড ওপেনিং অফ শপস টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। দেখো এখানে দেখো হল্টিং প্লেস, দেখো কেমন প্লেস, দেখো হল্টিং, এটা কিন্তু পার্টিসিপল হয়ে গেল। যদি ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো, সেই ক্ষেত্রে কিন্তু ওই ওয়ার্ডটা জিরান্ড হবে না, ও কিন্তু পার্টিসিপল হয়ে যাবে। যেমনটা দেখো এখানে হল্টিংটা হয়েছে, এই কিন্তু এখানে পার্টিসিপল হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই কিন্তু জিরান্ড নয়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো পিচিংটা আছে, পিচিং কিন্তু কারো গুণ নয়, পিচিং অফ টেন্স। হ্যাঁ, এ কিন্তু টেন্স সম্পর্কে কিন্তু বলছে না। হ্যাঁ, তারপর দেখো বলছে অ্যান্ড ওপেনিং অফ শপস, দেখো এও কিন্তু দেখো এখানে জিরান্ড। তো এই দুটো আমরা কী পাচ্ছি দেখো, জিরান্ড পাচ্ছি কিন্তু। হ্যাঁ, এ কিন্তু পার্টিসিপল, ইচ হল্টিং প্লেস। হ্যাঁ, এখানে কিন্তু এই প্লেসটাই কিন্তু হল্টিংটা কোয়ালিফাই করছে, কিন্তু দেখো এখানে টেনটাই কিন্তু পিচিংটা কোয়ালিফাই করছে না, বা শপটাই কিন্তু ওপেনিংটা কোয়ালিফাই করছে না। ওপেনিং অফ শেপস, ওপেনিং অফ শপস, এখানে ওপেনিং কিন্তু কাজ করছে নাউনের মতো, এখানে পিচিংও কিন্তু কাজ করছে নাউনের মতো, কিন্তু হল্টিং কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। তাই এখানে পিচিং আর ওপেনিংয়ে হচ্ছে এখানে জেরান্ড। দেখি কী বলছে এখানটাতে। আর দেখো পিচিং অ্যান্ড ওপেনিং আগে দেখো ডিএরটা হবে। হ্যাঁ, দুইয়ের ডি কিন্তু এখানে সঠিক উত্তর। কেমন, দেখো তিনেরটা আসছে এবার। The tent of the Tehsildar was generally placed near some advantageous spot for the lightening of the evening fire. দেখো লাইট, এটা দেখো নাউন। হ্যাঁ হ্যাঁ, ফর দ্য লাইটেনিং, দেখো এটা কিন্তু জেরান্ড। ঠিক আছে, তো এখানে দেখো ডি এরটা, হ্যাঁ তিনের ডি, এই কিন্তু এখানে জেরান্ডের মতো কাজ করছে। ঠিক আছে, দেখো লাইটের সঙ্গে যুক্ত হয়েছে আইএনজি, কাজ করছে নাউনের মতো। ঠিক আছে, আর ইভিনিং কিন্তু এটা একটা ওয়ার্ড, ইভেনের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হয়নি। ঠিক আছে, হ্যাঁ এরকম কিন্তু হয় না। লাইটের সঙ্গে যুক্ত হয়েছে আইএনজি, ইভেনের সঙ্গে কিন্তু যুক্ত হয়নি আইএনজি। হ্যাঁ, এটা কিন্তু একটা আলাদা ওয়ার্ড, তা এ কিন্তু কখনো জিরান্ড হতে পারে না, এ জিরান্ড। ঠিক আছে, তো এখানে তিনের ডি হচ্ছে সঠিক উত্তর। জিরান্ড এবং ভার্বাল নাউন, দেখো এখানে যেমন দেওয়া আছে, দেখো দেখো ভার্বাল নাউন, এই দুটো বিষয়কে তোমাদের কিন্তু অবশ্যই জানা উচিত যদি তোমরা এই ধরনের এমসিকিউ করতে চাও। এই দেখো দুটো ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই দুটো ভিডিও দেখবে যদি তোমাদের জিরান্ড এবং ভার্বাল নাউন নিয়ে, বিশেষ করে ভার্বাল নাউন নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে। এই ভিডিওগুলোর লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে তিনের ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরেরটা যাচ্ছি। Same other worldliness also prevented the simple souls from formally conceiving of a unity. দেখো এটা কনসিভিং, এটা কিন্তু এখানে কাজ করছে জিরান্ডের মতো। দেখো এই যে কনসিভিং, চারের কিন্তু এখানে কি, চারের কিন্তু সি হচ্ছে। হ্যাঁ, জিরান্ড কিন্তু এখানে দেখো আর কোনো আইএনজি ওয়ার্ড দেখো এখানে নেই, নেই। তো এখানে চারের সি হচ্ছে সঠিক উত্তর। দেখো পাঁচেরটা আসছি। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং, দেখো অবজেক্টিং টু দেয়ার এন্টারিং, দেখো দ্য কেভ উইথ দ্য হিন্দু ওরসিপার্স। দেখো এখানে দেখো দুটো ওয়ার্ড রয়েছে যাদের সঙ্গে দেখো আইএনজি যুক্ত আছে। দেখো অবজেক্টিং আর এন্টারিং, এন্টারের সঙ্গে যুক্ত হয়েছে আইএনজি, আর অবজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে কি দেখো আইএনজি, অবজেক্টিং আর এন্টারিং হয়েছে। তো এই দুটো ওয়ার্ডই কি জেরান্ড, দেখি
কাজ করছে নাউনের মতো কিনা, হ্যাঁ ডিমড অফ দেখো অবজেক্টিং, হ্যাঁ এটাও কিন্তু নাউন, টু দেয়ার এন্টারিং দ্য কেভ, ঠিক আছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দেখো এও কিন্তু কাজ করছে নাউনের মতো, ঠিক আছে। অবজেক্টিং আর এন্টারিং, এন্টারিং কিন্তু কারো গুণ নয় এখানটাতে, অবজেক্টিংও কিন্তু কারো গুণ নয়। যদি গুণ হতো সেই ক্ষেত্রে এরা কিন্তু পার্টিসিপেল হতে পারতো, যেহেতু গুণ নয় তাই এটা কী হবে, এটা কিন্তু এখানে জিরান্ড হবে। তো এখানে 5-এর ডি এখানে সঠিক উত্তর, 5-এর ডি। দেখো 6 আসছি। Amidst the buzzing swarming noise of the pilgrim crowd, কেমন নয়েজ দেখো, বাজিং আর সোয়ার্মিং, ঠিক আছে। তো এখানে কিন্তু এরা দুটোই কিন্তু হচ্ছে পার্টিসিপল, দেখো এরা দুটো কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো। আমরা কিন্তু এদের দুটোকে কিন্তু নিতে পারি না জিরান্ড হিসেবে, কারণ এরা কিন্তু জিরান্ডের মতো কাজ করছে না। এরা কি কাজ করছে, এরা কিন্তু পার্টিসিপলের মতো কাজ করছে, কারণ এরা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, আর পার্টিসিপল কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। তো এরা হলো না। আর দেখি কী আছে, আইএনজি ওয়ার্ড, দ্য পিলগ্রিম ক্রাউড অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজিয়ন, দেখো এই ওয়ার্ডটা কেমন, দেখো এখানে দেখো ফ্ল্যাটারিং কিন্তু কারো গুণ নয়, এটা কিন্তু কারো গুণ নয়, এটা কিন্তু একটা নাউন হিসেবে কাজ করছে। পায়রাদের ডানার ঝাপটানি, পায়রারা যখন ডানাগুলোকে ঝাপটায় তখন কিন্তু ওইটাকে বলা হয় ফ্ল্যাটারিং, ঠিক আছে। তো এটা কিন্তু একটা নাউন। তো এখানে কী হবে দেখো, এই দেখো ফ্ল্যাটারিং, এখানে কিন্তু এ হচ্ছে, ঠিক আছে। তো এই গেল। এবার দেখো পরের ভাগটা আসছি। তো এবার দেখো এসছি ফ্রেজাল ভার্বে, কী বলছে এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজাল ভার্ব ইন ইচ সেন্টেন্স ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজড। তো এখানে দেখো কিছু ফ্রেজাল ভার্ব দিয়ে দিয়েছে। তো এই ফ্রেজাল ভার্বগুলো দেখো এখানে দেখো 5টা সেন্টেন্স দিয়ে দিয়েছে। তো এই ফ্রেজাল ভার্বগুলোকে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটায় সবথেকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে, মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে, ওটা আমাদের খুঁজে বার করতে হবে। দেখি কি বলছে। দেখো প্রথমে দেখো রয়েছে রান থ্রু। দেখি আমরা রান থ্রু কোথায় আছে, দেখো রান থ্রু, দেখো রান থ্রু, দেখো চারটা কী বলছে, রান থ্রু মানে কি কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে হোক, গ্রামের মধ্যে দিয়ে হোক, শহরের মধ্যে দিয়ে হোক, সেই ধরনের কিছু। তো দেখি এই বাক্যটা কী বলছে, আই ওয়াকড অ্যালং এ উডি পাথ, হ্যাঁ আমি হেঁটে গিয়েছিলাম একটা এই জঙ্গলময় পথ দিয়ে। তো দেখো এখানে ওয়াকড রয়েছে এখানটাতে, কিন্তু এখানে রান করে দিয়েছে, এখানে র্যান করলে ভালো হতো, ঠিক আছে। তো এটা কিন্তু একটু গণ্ডগোল মনে হচ্ছে, তো এটা ভুল বলে মনে হচ্ছে আমার। এখানে বলেছে কোন সেন্টেন্সটাই সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, তো এটাই গণ্ডগোল মনে হলো। এখানে র্যান থ্রু করলে হতো, ঠিক আছে, রানটা র্যান করতে হবে, কারণ যেহেতু এই ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু র্যান থ্রু করার দরকার ছিল। তো এটা একটু গণ্ডগোল হয়ে গেল। দেখি তারপরটা কি বলছে, দেখো বিয়েটাই বলছে গো ফরওয়ার্ড মানে এগিয়ে যাওয়া। তো দেখি গো ফরওয়ার্ড কোথায় আছে, দেখি এই দেখো গো ফরওয়ার্ড মানে এগিয়ে যাওয়া। দেখো হি হ্যাড গাটস, তার ছিল সাহস, এনাফ যথেষ্ট, টু অ্যাডভান্স মানে কি এগিয়ে যাওয়া, ডিসপাইট অল অডস ইন হিজ মিশন। দেখো অ্যাডভান্স, দেখো গো ফরওয়ার্ড এখানে করে দিয়েছে। তো টু এর পরে সবসময় ভার্বের প্রথম ফর্মটা বসে, মানে প্রেজেন্ট ফর্মটা বসে। দেখো এখানে গো ফরওয়ার্ডই করেছে এখানটাতে, ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে। দেখি এবার কি বলছে, দেখো টেক প্লেস মানে ঘটা, টেক প্লেস মানে ঘটা। দেখি কোথায় আছে, দেখো টুক প্লেস। দ্য অ্যাক্সিডেন্ট দেখো হ্যাপেন্ড মানে ঘটেছিল লাস্ট নাইট ডিউ টু এ হেভি ফগ, খুব ফগ পড়ার জন্য বা কুয়াশার জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটেছিল। দেখো টুক প্লেস করেছে, কারণ এখানে দেখো হ্যাপেন্ড করা আছে, হ্যাপেন্ড হ্যাঁ ঘটেছিল অতীতকাল, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এবার দেখো আসছি ক্যাচ আপ মানে কি হঠাৎ দেখা হওয়া, হ্যাঁ দেখি এই দেখো কট আপ করেছে এখানটাতে, ক্যাচের পার্সন স্কট করেছে এখানটাতে। দেখি কী বলছে এখানটাতে, হি সাডেনলি দেখো মেট উইথ, তো এখানে মেট হ্যাঁ এ স্ট্রেঞ্জ ফিগার ইন দ্য স্ট্রিট, ঠিক আছে। তো মেটটা কিন্তু পাস্ট টেন্স, তো এখানে কিন্তু কট আপ দেখো করেছে, ঠিক আছে, পাস্ট টেন্স বলেই কিন্তু এখানে কট আপ করেছে, এটাও কিন্তু ঠিক আছে। হঠাৎ কিন্তু দেখা হয়ে যাওয়া, এটা অদ্ভুত মূর্তির সঙ্গে, ঠিক আছে। এবার দেখো আসছে কাম আপন মানে কি পৌঁছানো। দেখি কী বলছে এখানে, কাম আপন দেখো এখানে আছে। তো ইউ মে গো অন ফার্স্ট বাট ইন টাইম আই মাস্ট রিচ ইউ, দেখো কাম আপন, আই মাস্ট রিচ, রিচ কিন্তু এখানে হচ্ছে ভার্বের প্রথম ফর্মটা, সেই অনুযায়ী কিন্তু এখানে দেখো কাম আপন রেখেছে, তো এটাও ঠিক আছে। তো ভুল কিন্তু আমরা এখানে দেখছি চারেরটা, কারণ এখানটা দেখো রান থ্রু করে দিয়েছে, এখানে র্যান থ্রু করার দরকার ছিল, কারণ যেহেতু এখানে পাস্ট টেন্স ছিল। কিন্তু এখানে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজাল ভার্ব ইন ইচ সেন্টেন্স ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজড, কোন বাক্যটায় এই ফ্রেজাল ভার্বগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটে সেন্টেন্সে কিন্তু ফ্রেজাল ভার্বগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু একটাতে একটু গণ্ডগোল হচ্ছে, সেটা দেখো এখানে হচ্ছে রান থ্রুটা, হ্যাঁ এটাকে পাস্ট টেন্স করেনি বলে, ঠিক আছে। তো এটা ভুল বলে মনে হচ্ছে আমার, কিন্তু এখানে বলেছে যে সঠিক কোনটায় ব্যবহার করা হয়েছে, সঠিক কিন্তু এখানে চারটেতেই ব্যবহার করা হয়েছে সঠিকভাবে, হ্যাঁ
এখানে মাত্র এই 4 নম্বরটা একটু গণ্ডগোল রয়েছে। তো এরা প্রশ্নটা একটুখানি গণ্ডগোলে করেছে, এখানে চাইছে কোনটাই সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে আমরা কি দেখছি যে 4টে সেন্টেন্সে কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, একটা বাদে। তো এইটা গণ্ডগোল মনে হচ্ছে। যাই হোক, এটা ভুল, আর বাদ বাকিগুলো এখানে ঠিক আছে। ঠিক আছে, এবার এখানে উত্তরটা আমি এভাবে বললাম, এবার তোমরা তোমাদের মতো সাজিয়ে নেবে। তো এটা গেল প্রথমটা। দেখো দ্বিতীয়টা আসছি। ফর ইচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস টিক দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য গিভেন অপশান। দেখো এখানে একটা ভার্ব দিয়ে দিয়েছে, এই ভার্বটার ফ্রেজাল ভার্বটা আমাদের খুঁজতে হবে এখানটাতে। আন্ডারস্ট্যান্ড মানে কিন্তু মেক আউট। দেখো এখানে মেক আউট, এই দেখো মেক আউট ডিএটটা হবে কিন্তু, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কিন্তু মেক আউট। এটা যদি আন্ডারস্টুড হতো সেই ক্ষেত্রে কিন্তু এটা মেড আউট করতে হতো। যেমন থাকবে এখানেও তেমনই করতে হবে। দেখি ডিএটটা কী বলছে, রিমেম্বার মানে হচ্ছে কল আপ। রিমেম্বার মানেই হচ্ছে কিন্তু কল আপ। এ দেখো কল আপ, ডিএটটা 2-এর ডি কিন্তু সঠিক, হ্যাঁ। কল আপ মানে কোনো কিছু স্মরণ করা। দেখো এবার পরেরটা যাচ্ছি। অ্যান্ড হেয়ার অন দ্য গ্রাসি নল হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান। বিগ্যান মানে কিন্তু সেটিং, হ্যাঁ। দেখো সেটিং, দেখো এই দেখো সেটিং। দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মানে কি চাকরদেরকে ঘুরে বেড়াতে হয়েছিল, মেনি মাইলস বহু পথ। ঠিক আছে, তো এখানে দেখো ওয়ান্ডার এখানে হচ্ছে ঘুরে ঘুরে বেড়ানো। দেখো সিট অ্যাবে নয়, ডু অফ নয়, মুভ অ্যাবাউট। দেখো মুভ অ্যাবাউট 4-এর কিন্তু এখানে বি হচ্ছে, মুভ অ্যাবাউট মানে হচ্ছে ঘুরে ঘুরে বেড়ানো, 4-এর বি সঠিক এখানটায়, হ্যাঁ। দেখো 5-এরটায় আসছি। হি হ্যাড আফটারওয়ার্ডস সেড দ্যাট in these brief moments he had received from Shiva the gift of Amar not to die. Die মানে হচ্ছে পাস হবে। দেখো এখানে আছে পাস হবে, দেখো এই পাস হয় মানে মারা যাওয়া। ঠিক আছে, 5-এর হচ্ছে সঠিক। ঠিক আছে, তো এই গেল ফ্রেজাল ভার্ব। এবার দেখো পরেরটা আসছি। এবার দেখো এসছি সেন্টেন্স ট্রান্সফরমেশনে। ঠিক আছে, কি বলছে দেখি এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর রিরিটেন অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য কারেক্ট অপশন ইন ইচ কেস। মানে দেখো কী বলছে, এখানে দেখো একটা বাক্য দিয়ে দিয়েছে, এই বাক্যটাকে নেগেটিভ করতে বলেছে। তো এখানে একটা 4টে অপশান নেগেটিভ করেছে, তো এর মধ্যে কোন অপশানটা সঠিকভাবে নেগেটিভ হয়েছে সেটা আমাদের কিন্তু এখান থেকে খুঁজতে হবে। দেখি, স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড টেক হিজ ডটার উইথ হিম। নেগেটিভ করতে হবে। দেখি কী বলছে এখানটাতে, স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড নট টেক হিজ ডটার উইথ হিম। দেখো উড নট টেক, নিয়ে যাবে না, এখানে বলছে নিয়ে যাবে, এখানে বলছে নিয়ে যাবে না। দেখো অর্থ একদম বিপরীত হয়ে গেল, তো এটা নিতে পারছি না। বিয়েটা পড়ি। স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড নট লিভ হিজ ডটার বিহাইন্ড হিম। তিনি তার মেয়েকে পেছনে ফেলে যাবেন না। এর অর্থ কি, নিয়ে যাবেন, তাই তো? অনেকটা কিন্তু দেখো এখানে হয়েছে, এখানে বলছে নিয়ে যাবে, আর এখানে কি বলছে তার মেয়েকে তিনি ফেলে যাবেন না, তার মানে কি নিয়ে যাবেন। অনেকটা ঠিক হয়েছে এখানটাতে। তো দেখি আপাতত নিচ্ছি একে, পরেগুলো পড়ি। স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি ওয়াজ নট রেডি। স্বামী হঠাৎ করে কি জানালেন, যে তিনি তৈরি নন, হ্যাঁ, টু টেক হিজ ডটার উইথ হিম, তার মেয়েকে তার সঙ্গে নিয়ে যেতে। তো এখানে অপোজিট কথা বলছে, এখানে বলছে নিয়ে যাবে, এখানে বলছে নিয়ে যাবে না, তো এটা ভুল হয়ে গেল। দেখে ডিএটটা পড়ি। স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড নেভার বি উইদাউট হিজ ডটার। তিনি কখনও তার মেয়েকে ছাড়া থাকবেন না। এর অর্থটা এর মতো কিন্তু পরিষ্কার হলো না, তো এটাকে নিতে পারছি না। এখনও পর্যন্ত কিন্তু বিয়েরটা আমার কাছে সঠিক বলে মনে হলো, তো 1-এর বি এখানে কিন্তু সঠিক উত্তর। এবার দেখো 2-এরটা যাচ্ছি। কাশ্মীর সিমড ইন দোজ ডেজ টু বি ফুল অফ পিলগ্রিমস। ওই সমস্ত দিনগুলোতে কাশ্মীর কিন্তু তীর্থযাত্রীতে ভর্তি ছিল। দেখো নেগেটিভ করতে বলেছে, দেখি কোনটা হবে এখানে। কাশ্মীর ইন দোজ ডেজ সিমড টু নট হ্যাভিং এনি পিলগ্রিমস। দেখো মনে হতো কি যে এখানে কোনো রকম কোনো তীর্থযাত্রী নেই। দেখো এখানে তো বলছে তীর্থযাত্রী আছে, আর দেখো এখানে বলছে কি তীর্থযাত্রী নেই, তো এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। বিয়েটা পড়ি। কাশ্মীর ডিড নট সিম। কাশ্মীরকে মনে হয়নি ইন দোজ ডেজ, ওই সমস্ত দিনে, টু বি এমটি অফ পিলগ্রিমস, যে ওটা পিলগ্রিমদের ছাড়া রয়েছে। এটা কিন্তু অনেকটা ঠিক রয়েছে, পিলগ্রিমদের ছাড়া রয়েছে মানে কি পিলগ্রিম সমেত রয়েছে। কাশ্মীর ডিড নট সিম, কাশ্মীরকে মনে হয়নি ইন দোজ ডেজ, ওই সমস্ত দিনে, কি টু বি এমটি অফ পিলগ্রিমস, যে ওটা কি পিলগ্রিমস ছাড়া বা পিলগ্রিমস রহিত না, পিলগ্রিমস ছিল এখানটাতে। তো এখানে দেখো নট করেছে এবং বলেছে না, তো এর অর্থ কী হচ্ছে যে কাশ্মীরে কিন্তু তখন সেই সময় কিন্তু তীর্থযাত্রী ছিল, ভর্তি ছিল। তো এটা একটু ঠিক লাগছে। দেখি পরেগুলো পড়ি। কাশ্মীর সিমড ইন দোজ ডেজ নট ল্যাকিং ইন পিলগ্রিমস। কাশ্মীর ওই সমস্ত দিনে কিন্তু কি ল্যাকিং অফ পিলগ্রিমস মানে কি পিলগ্রিমের অভাব ওখানে তখন ছিল না, অভাব। ল্যাকিং ইন পিলগ্রিমস বলতে কী বোঝাচ্ছে, ওই সময় কি ওখানে কিন্তু পিলগ্রিমসদের মানে তীর্থযাত্রীদের অভাব ছিল না। এর অর্থ কি
যে কাশ্মীর ওই সময় কিন্তু তীর্থযাত্রীদের ভর্তি ছিল। দেখো এটাও ঠিক কিন্তু এর থেকে কিন্তু এটা বেশি ভালো মনে হচ্ছে। দেখি ডিএডটা পড়ি। কাশ্মীর সিমড ইন দোজ ডেজ নট এনি পিলগ্রিমস। এই বাক্যটা গঠনের দিক থেকে গণ্ডগোল হয়ে গেছে, ঠিক আছে, এটা গঠন ঠিক নেই, এটা নিতে পারছি না। তো বি সি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে বি এবং সি এর মধ্যে আমাদের খুঁজতে হবে কোনটা সঠিক। দেখি পড়ি। কাশ্মীর ডিড নট সিমড ইন দোজ ডেজ। কাশ্মীরকে মনে হয়নি ওই সমস্ত দিনগুলোতে কি টু বি এমটি অফ পিলগ্রিমস, যে কাশ্মীরটা কি যে পিলগ্রিম ছাড়া, বা এখানে এমটি মানে কি ফাঁকা। হ্যাঁ, কাশ্মীর যে ফাঁকা রয়েছে তীর্থযাত্রী ছাড়া, তো ফাঁকাটা আসছে কিন্তু অনেকটা কি দেখো এখানটাতে ফুলের কিন্তু বিপরীত। হ্যাঁ, ফুল মানে ভর্তি, এমটি মানে ফাঁকা, কিন্তু এখানে নটটা বলছে নটের নাই নাই কিন্তু এখানে হ্যাঁ হয়ে যাচ্ছে, তো উপযুক্ত হচ্ছে কিন্তু ফুল। তো এখানে যেহেতু ফুলের বিপরীতটা অর্থাৎ এমটি লেখা রয়েছে, সেই অর্থে কিন্তু বিটা আমার সঠিক বলে মনে হচ্ছে। এবার তোমরা বলবে সিটা কেন সঠিক নয়, দেখো বলছি। কাশ্মীর সিমড ইন দোজ ডেজ নট ল্যাকিং, দেখো এখানে অভাব বলছে, ফুল আর অভাব। দেখো এখানে কিন্তু এর সঙ্গে খুব একটা মানে কি অর্থের মিল পাওয়া যাচ্ছে না, যেটা কি দেখো এমটির সঙ্গে পাওয়া যাচ্ছে। ফুল মানে ভর্তি, এমটি মানে খালি, ঠিক আছে। তো এই অর্থে কিন্তু আমি 2-এর বিটাকেই গ্রহণ করছি, হ্যাঁ, সিটাকে গ্রহণ করছি না। তো এখানে 2-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 3-এ যাচ্ছি। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দিস ক্যাম্প। দেখো একটা চওড়া রাস্তা চলে গেছিলো ক্যাম্পের একটা পাশের মাঝখান দিয়ে। তো এখানে দেখো চওড়া রাস্তা বলছে, দেখি কি বলছে অপশানগুলোতে, নেগেটিভ করতে হবে। নট এ ন্যারো স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। দেখো সরু রাস্তা ছিল না, তার মানে কি চওড়া রাস্তা ছিল, তাই তো। তো এটা অনেকটা ঠিক আছে, দেখি পরেগুলো পড়ি। এ ব্রড স্ট্রিট উড নট রান থ্রু, হ্যাঁ, একটা চওড়া রাস্তা চলে যায়নি, হ্যাঁ, টু দ্য মিডল অফ ওয়ান পার্ট। দেখো এটা উল্টো কথা বলছে। এখানে তো বলছে একটা চওড়া রাস্তা চলে গেছিলো, আর এখানে দেখো বলছে চওড়া রাস্তা যায়নি, তো এটা ভুল হয়ে গেল। দেখি পরেগুলো পড়ি। এ ব্রড স্ট্রিট উড নট রান থ্রু, দেখো এটাও অপোজিট কথা বলছে। মানে এখানে কি বলছে যে এ ব্রড স্ট্রিট উড নট রান থ্রু, একটা চওড়া রাস্তা চলে যায়নি, ঠিক আছে, এটা তো উল্টো কথা বললো। ওখানে কি বলছিল, ওখানে বলছিল যে একটা চওড়া রাস্তা গিয়েছিল, এটা ভুল। এ ব্রড স্ট্রিট উড নট বাট রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। আচ্ছা, তো এটাও ঠিক আছে, এটাও কিন্তু ভুল নয়, কিন্তু এর সঙ্গে কিন্তু যে প্রশ্নটা তার কিন্তু যে অর্থের মিল একদম 100% ক্লিয়ার নয়, ঠিক আছে, তাই আমরা কিন্তু এখানে ডিএটা নিতে পারছি না। তাহলে এখানে উত্তর কোনটা হবে, 3-এর এটা। হ্যাঁ, নট এ ন্যারো স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। ওখানে কথাটা ঘুরিয়ে বলেছিল, এখানে কিন্তু সরাসরি বলছে। ওইখানে কতটা বাটফাট নিয়ে এসে করছে, তবু ভুল নাই, হ্যাঁ, কিন্তু অনেক ঘুরিয়ে বলছে। এখানে কিন্তু একদম সোজাসাপটা বলে দিচ্ছে, ঠিক আছে, মানে এই বাক্যটা যেমনভাবে রয়েছে এটাও ঠিক তেমনভাবেই রয়েছে। এখানে এ ব্রড স্ট্রিট বলেছে, এখানে কি বলছে নট এ ন্যারো স্ট্রিট। এছাড়া দেখো পুরোটা একই রয়েছে এখানটাতে, আর ওখানে ঘুরিয়ে টুরিয়ে অনেকভাবে করার চেষ্টা করেছে, তাই ওটাকে না নিয়ে আমরা 3-এর এটাকে নিচ্ছি, ঠিক আছে। তো 3-এর এ হচ্ছে সঠিক। এবার দেখো 4টা যাচ্ছি। দ্য টক অন দেয়ার সাইড হ্যাড বিন অল অফ শিবা। দেখো হ্যাঁ, দেখো নেগেটিভ করতে বলছে, দেখো কী করছে এখানটাতে। দ্য টক অফ দেয়ার সাইড হ্যাড বিন অনলি বাট অফ শিবা। দেখো নেগেটিভ দেখো করতে বলেছে, এখানে কিন্তু না কোনো কথা নেই, ঠিক আছে, তাই এটা হচ্ছে না। দেখি বিয়েটা পড়ি। দ্য টক অন দেয়ার সাইড হ্যাড বিন নাথিং বাট অফ শিবা, এটা দেখো ঠিক আছে। তো ওরা যে কথাগুলো বলছিল সেগুলো কিন্তু মহাদেবকে ছাড়া ছিল না, মানে কি মহাদেবকে কেন্দ্র করেই ছিল কথাগুলো। তো এখানে দেখো কি হচ্ছে, দ্য টক অন দেয়ার সাইড হ্যাড বিন নাথিং বাট অফ শিবা। এটা দেখো সেটা কি বলছে, দ্য টক অন দেয়ার সাইড ওয়াজ নান বাট অফ শিবা। দেখো নান বাটটা এখানে খাটে না, ঠিক আছে, এই অর্থে খাটছে না, তো এটা আমি নিতে পারছি না। দেখি 4টা কি বলছে, দ্য টক অন দেয়ার সাইড ওয়াজ নেভার অফ শিবা। দেখো উল্টো কথা বলছে, মানে ওদের কথাবার্তার বিষয়ের মধ্যে শিবা কখনোই ছিল না, এটা ভুল। হ্যাঁ, ওদের কথাবার্তাগুলো শিবাকে নিয়েই কিন্তু ছিল, ঠিক আছে। তো এখানে 4-এর বি গুলো সঠিক আমার মনে হচ্ছে, তো এখানে 4-এর বি হচ্ছে সঠিক। তো এবার দেখো 5-এ আসছি। হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ। দেখো নেগেটিভ করতে বলছে, হোয়াই ডু নট ইউ মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ। তুমি কেন করছো না পার্থক্য স্বদেশ বিদেশের মধ্যে। দেখো এটা উল্টো কথা বলছে, এখানে বলছে তুমি কেন বিভাজন করছো, তুমি কেন বিভেদ করছো, আর এখানে কি বলছে তুমি বিভেদ কেন করছো না।
মানে এখানে করতে বলছে আর এখানে করতে অনেকটা মানা করছে, তো এর অর্থ কিন্তু ভুল হয়ে গেল। বিয়েটা পড়ি, ইউ শুড নট মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, তোমার উচিত নয় স্বদেশ এবং বিদেশের মধ্যে এই ধরনের বিভেদ সৃষ্টি করা। এটা ট্রু, দেখো ঠিক আছে, কিন্তু এর অর্থ যা এর অর্থ তাই, এখানে না কথা নেই, এখানে কিন্তু না কথা রয়েছে। তারপরে টু মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ ইজ নট ব্যাড, এটার কথা আলাদা, এর মানে আলাদা। দেখো ডেটা বলছি, সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ আর ওয়েলকামড। হ্যাঁ, এটা তো এখানে নেগেটিভ কোনো কথাই নেই, নেগেটিভ এখানে করতে বলেছে, কিন্তু দেখো এখানে নেগেটিভে করতে বলছে অথবা অ্যাসার্টিভও করতে বলেছে, হয় নেগেটিভ করো অথবা অ্যাসার্টিভ করো। তো এখানে এই যে বাক্যটার যে অর্থ রয়েছে দেখো তার সঙ্গে কিন্তু এই যে বাক্যটার অর্থের কিন্তু কোনো রকম কোনো মিল নেই, তাই একে নিতে পারছি না। এখানে বলছে কেন এই ধরনের বিভাজন করছো, আর এখানে দেখো কী বলছে, সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ আর ওয়েলকাম, বলছে এগুলো করা নাকি ভালো, এগুলো স্বাগত করো, এরকমটা বলছে, তো এটা ভুল হয়ে যাচ্ছে। তো এখানে 5-এর বি হচ্ছে সঠিক। এবার দেখো 6 যাচ্ছি, nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism। দেখো অ্যাফার্মেটিভ করতে হবে, এটা কিন্তু বর্তমানে নেগেটিভ দেখো রয়েছে, নর কুড মেনি আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তো দেখি অ্যাফার্মেটিভ করি, অল অফ দেম কুড আন্ডারস্ট্যান্ড হিজ লাভ, হ্যাঁ সবাই বুঝতে পেরেছিল, হ্যাঁ তার ভালোবাসাটা অ্যান্ড সিম্পাথি এবং দয়াটা ফর মোহামেডানিজম। দেখো এখানে উল্টো কথা বলছে, এখানে কি বলছে, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ ওদের মধ্যে বেশিরভাগ লোকে কি বুঝতে পারেনি, আর এখানে কি বলছে, সবাই নাকি বুঝতে পেরেছিল, তো এটা ভুল হয়ে গেল। হ্যাঁ, অর্থ কিন্তু দেখতে হবে, অর্থ যেন ঠিক থাকে, অর্থ যেন একরকমই থাকে, অর্থ যেন কোনো রকম কোনো চেঞ্জ না হয়। অনলি এ ফিউ অফ দেম কুড আন্ডারস্ট্যান্ড, শুধুমাত্র কয়েকজনই বুঝেছিল, কি বুঝেছিল, হিজ লাভ অ্যান্ড সিম্পাথি ফর মোহামেডানিজম। দেখো ঠিক আছে এটা। হ্যাঁ, এখানে কি বলছে, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, ওদের মধ্যে বেশিরভাগরাই বুঝতে পারেনি, এর অর্থ কি, খুব কম লোকেরাই বুঝতে পেরেছিল, তাই দেখো বিয়েটা ঠিক আছে। সিটা পড়ি, নান বাট হি অনলি কুড আন্ডারস্ট্যান্ড, তিনি ছাড়া আর কেই নাকি বুঝতে পারেনি ব্যাপারটা, এটা তো নয়, এটা তো হলো না। এখানে বলছে কি কিছু কিছু লোক বুঝতে পেরেছিল, আর এখানে বলছে কি তিনি ছাড়া কেউ নাকি বুঝতে পারেনি, এটা ভুল। তারপরে এক্সেপ্ট দ্য স্পিকার এভরিওয়ান ওয়াজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড, দেখো এর অর্থ যা এর অর্থ তাই, স্পিকারকে ছাড়া সবাই নাকি অসমর্থ হয়েছিল বুঝতে হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম। স্পিকার মানে কি, স্বামীজিকে ছাড়া নাকি সবাই বুঝতে অসমর্থ হয়েছিল তার যে ভালোবাসা এবং দয়া রয়েছে মুসলিমদের প্রতি, সেটা, এটাও তো ভুল হয়ে গেল, এর অর্থ এক নয়, তো এখানে 6-এর বি হচ্ছে সঠিক। এবার দেখো 7-এ আসছি, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি। দেখো অ্যাসার্টিভ করতে বলেছে, হ্যাঁ এটা দেখো বিস্ময়বোধকে রয়েছে, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আনতে হবে। দেখি, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস নাথিং বাট এ ন্যারো অর্থোডক্সি। আচ্ছা দেখো এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ হয়েছে, কিন্তু এই বাক্যের যে অর্থ তার সঙ্গে কিন্তু এই বাক্যটার অর্থটা অনেকটা ঠিক নেই। এখানে দেখো কী বলছে, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, এখানে দেখো কী বলছে, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস নাথিং বাট এ ন্যারো অর্থোডক্সি। হ্যাঁ, এ নাথিং বাটটা এনে এর যে দেখো অর্থটা প্রকৃত অর্থ তার মধ্যে অনেকটা পরিবর্তন চলে এসছে, তাই আমি এটা নিতে পারছি না। বেটে পড়ি, হেয়ার অ্যাট লিস্ট হি মে বি অ্যালাউড, হ্যাঁ এখানে দেখো লেটটা দেওয়ার ছিল না, এখানে দেখো লেটটাকে ইউজ করা হলো না, মেবি অ্যালাউডকে এখানে ইউজ করা হয়েছে, তো এটাকে নিচ্ছি না আমি। পরেগুলো পড়ি, দেখি, হেয়ার অ্যাট লিস্ট উই সাজেস্ট দ্যাট, আচ্ছা এখানে দেখো সাজেস্টকে ইউজ করা হয়েছে, যারা লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে যে লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে যদি প্রস্তাব ব্যাপারটা বোঝায় সেই ক্ষেত্রে আমরা সাজেস্টকে নিয়ে আসি। দু ধরনের হয় লেট দিয়ে, একটা অনুরোধ সূচক হয় আর একটা হয় প্রস্তাব সূচক, এটা কিন্তু এক ধরনের প্রস্তাব সূচক বাক্য। এখানে বলছি না হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, তাকে এ ন্যারো অর্থোডক্সি ব্যাপারটাকে প্র্যাকটিস করতে দেওয়া হোক বা তাকে দেওয়া যেন হয়, এটার প্রস্তাব দিচ্ছে। আবার এখানে দেখো সেই প্রস্তাবকে কেন্দ্র করেই কিন্তু সাজেস্টকে নিয়ে আসা হয়েছে, ঠিক কিন্তু অনেকাংশে কিন্তু ঠিক করা হয়েছে। দেখি পরেরটা পড়ি, হোয়াই শুড হি নট প্র্যাকটিস অ্যাট লিস্ট এ ন্যারো অর্থোডক্সি, দেখো এটা পরে ইন্টারোগেটিভ করে দিয়েছে, এখানে কিন্তু আমাদেরকে অ্যাসার্টিভ করতে বলেছে, ঠিক আছে, ইন্টারোগেটিভ করলে কিন্তু এখানে হবে না, ঠিক আছে, এই বাক্যটা অ্যাসার্টিভ তার সঙ্গে কিন্তু উপযুক্ত মানে এখানে কিন্তু বহন করছে এই বাক্যটা, যেমনটা এ করছে, তাই এখানে 7-এর আমি সিটেকে নিচ্ছি। এবার দেখো 8-এ আসছি, আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ লাইটস। হ্যাঁ,
এখানে দেখো নেগেটিভ করতে বলেছে, বা না আনতে হবে বাক্যটার মধ্যে। দেখি কী বলছে, আই ক্যানট ফরগেট ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ লাইট। দেখো রিমেম্বারকে দেখো এখানে কী করেছে, নট ফরগেট, দেখো ঠিক করেছে কিন্তু, হ্যাঁ এর অর্থ দেখো যা, এরও অর্থ কিন্তু তাই। দেখো আমার মনে আছে, এখানে কি বলছে, আমি ভুলে যাইনি। দেখো অনেকটা কিন্তু ঠিক আছে। দেখি পরেগুলো পড়ি কী বলছে, হাউ ক্যানট আই রিমেম্বার, হ্যাঁ আমি কি করে মনে রাখতে পারি না, ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ লাইটস। দেখো হাউ ক্যানট আই রিমেম্বার, আমি কি করে মনে রাখতে পারি না। তো এর দেখো যে অর্থটা তার সঙ্গে কিন্তু যে প্রশ্নের অর্থের কিন্তু মিলের মধ্যে ফারাক রয়েছে, তো এটাকে নিতে পারছি না। এখনও কিন্তু আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে। সিটে পড়ি, হু ক্যানট রিমেম্বার, কে মনে রাখতে পারে না, ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ লাইট। আচ্ছা এখানে দেখো আই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ নেই, হ্যাঁ তো এই অর্থে কিন্তু আমি এটাকে নিতে পারছি না। স্বামীজি কিন্তু কথাটা নিজে বলেছিলেন, সেখানে কিন্তু আই বলে উল্লেখ করা ছিল প্রশ্নে, এখানে কিন্তু আই বলে কোনো রকম কোনো কথা উল্লেখ নেই, তাই সেটা নিতে পারছি না। ডেটে পড়ি, আই ক্যানট রিমেম্বার, আমি মনে করতে পারছি না, ইয়েট দেখো এটা উল্টো কথা বলছে। প্রশ্নের দেখো যে মানে সেরকম মানে কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে, তো এটা ভুল হয়ে গেল। তো উত্তর কোনটা হবে, এই দেখো আটের কিন্তু এখানে এ হচ্ছে, আই ক্যানট ফরগেট, আমি ভুলতে পারছি না, ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ লাইট, এর সঙ্গে দেখো এর অর্থে মিলে একদম মিলে যাচ্ছে, তো আটের এখানে সঠিক। এবার দেখো নয় যাচ্ছি, তো এবার দেখো এসছি পরেরটাই, দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, স্বামী তীর্থযাত্রার প্রত্যেকটা নিয়মকানুনকে পালন করেছিলেন। কী করতে হবে দেখো, হুইচ সেন্টেন্স বিলো ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফরমেশন অফ দ্য অ্যাবভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স, মানে এই দেখো যে বাক্যটা দিয়েছে, এই বাক্যটার সঠিক নেগেটিভ যে ফর্মটা সেটা আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে। দেখো করছি, দ্য স্বামী হ্যাড নট অ্যাধার্ড, আচ্ছা অ্যাধার্ড কথাটা মানে হচ্ছে মেনে চলা, আর এখানে দেখো বলছে হ্যাড নট অ্যাধার্ড মানে মেনে চলেননি, টু এনি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, তার মানে কি তিনি বলছে এখানে ওই তীর্থযাত্রার কোনো নিয়মকানুন মানেননি, এটা তো ফলস, তাই না। তো এখানে যে অর্থ হচ্ছে দেখো তার একদম বিপরীত কথা বলছে এখানে, তো এটা আমরা নিতে পারছি না। হ্যাঁ নেগেটিভ করব কিন্তু অর্থের কিন্তু হেরফের করলে হবে না। দেখো বিয়েটা বলছি, দ্য স্বামী হ্যাড ডিফাইড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, স্বামী কী করেছিল দেখো অমান্য করেছিল, তো এখানে তো অমান্য করেনি, তাই না, তিনি তো প্রত্যেকটা নিয়মকে পালন করেছিলেন, তো এটা তো এখানে এটারও মানে কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে এটাকেও আর নেওয়া যাবে না। দেখো দ্য স্বামী হ্যাড নট ফলোড, স্বামী ফলো করেনি সাম রাইটস অফ পিলগ্রিমেজ, ওই তীর্থযাত্রার কিছু নিয়ম তিনি পালন করেননি, কিন্তু এখানে তো বলছে তিনি প্রত্যেকটা নিয়মকে পালন করেছিলেন, তাই না, তো এটাও তো হচ্ছে না। দেখি ডেটটা পড়ি, দ্য স্বামী হ্যাড নট ডিফাইড, দেখো স্বামী অমান্য করেননি বা অবজ্ঞা করেননি ইভেন এ সিঙ্গল রাইট অফ পিলগ্রিমেজ, এর অর্থ কি তিনি প্রত্যেকটা নিয়মকে পালন করেছিলেন। হ্যাড নট ডিফাইড মানে অমান্য না করা বা অবজ্ঞা না করা, তো এখানে দেখো তাই হলো, এর অর্থ যা আর দেখো এর অর্থ একই হচ্ছে, স্বামীজি কোনো নিয়মকে অমান্য করেননি, এর অর্থ কি তিনি প্রত্যেকটা নিয়মকে মান্য করেছিলেন, তো 9 ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার দেখো 10-এ যাচ্ছি, আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, মানে ওই গুহার বাইরে কোনো রকম ব্রাহ্মণদের শোষণ ক্রিয়া চলছিল না সেই সমস্ত অসহায় মানুষদের ওপরে। তো এই বাক্যটাকে আমাদের অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হবে, মানে এখান থেকে নাটাকে দেখো তুলতে হবে, ঠিক আছে, কিন্তু অর্থ কিন্তু এক রাখতে হবে। অনলি ইনসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, অর্থ কি শুধুমাত্র গুহার ভেতরেই সাধারণ মানুষের ওপরে ব্রাহ্মণদের শোষণ চলতো, তাও তো এখানে বলছে না, তো এটা ভুল হয়ে গেল। দেখি বিয়েটা পড়ি, অনলি আউটসাইড দ্য কেভ, শুধুমাত্র গুহার বাইরে দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, শুধুমাত্র গুহার বাইরেই কিন্তু ব্রাহ্মণদের সেই শোষণ চলছিল না সাধারণ মানুষের ওপরে, এটা দেখো অর্থের দিক থেকে একটু হলেও ঠিক আছে। এখানে বলছিল সেখানে কোনো রকম কোনো ব্রাহ্মণদের শোষণ ছিল না, ঠিক আছে, আউটসাইড দ্য কেভ গুহার বাইরে, আর এখানে দেখো কি বলছে, অনলি আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, এখানে বলছে শুধুমাত্র গুহার বাইরে সাধারণ মানুষের উপরে ব্রাহ্মণদের শোষণ চলতো না, এটা অনেকটা ঠিক আছে। দেখি সেটটা পড়ি, ইনসাইড দ্য কেভ অনলি পিপল হু ওয়্যার হেল্পলেস, শুধুমাত্র ওই লোকগুলোই যারা ছিল অসহায়, ওয়্যার ভিকটিমস অফ ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, তারাই কি ব্রাহ্মণদের শোষণের দ্বারা আক্রান্ত হতো, তা তো নয়, এটা দেখো ভুল হয়ে যাচ্ছে।
আমাদের দেখতে হবে কিন্তু প্রশ্নের সঙ্গে এই যে সেন্টেন্সগুলোর এদের অর্থটা কতটা মিল খাচ্ছে। এখানে বেশিরভাগ সেন্টেন্সেই কিন্তু অ্যাফার্মেটিভে রয়েছে, ঠিক আছে, কিন্তু দেখতে হবে যে অর্থের দিক থেকে কোনটা কতটা সঠিক। তো সি এরটা এখানে হচ্ছে না, ডেটা পড়ি। দ্য ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল রিচ দ্য হাইয়েস্ট ইনসাইড দ্য কেভ। মানে গুহার ভেতরে বলছে ব্রাহ্মণদের শোষণ তার চরম সীমায় পৌঁছেছিল সাধারণ মানুষের ওপরে, এরকম কোনো কথা এখানে বলছে না, তো এটা আমি নিতে পারলাম না। তো এখানে মোটামুটি 10-এর বিটাকে নেওয়া যেতে পারে, হ্যাঁ কিছুটা হলো। তো এখানে 10-এর বিটাই হচ্ছে মোটামুটিভাবে ঠিক আছে। দেখো এবার তারপরটা যাচ্ছি। হি স্যাড লং সাইলেন্ট, তিনি দীর্ঘক্ষণ ধরে চুপ করে বসে থাকতেন। হ্যাঁ দেখো নেগেটিভ করতে হবে। হি ডিড নট রিমেইন সাইলেন্ট লং, তিনি কিন্তু বহুক্ষণ ধরে চুপ থাকতেন না। দেখো এর উল্টো কথা বলছে এখানে, তো 11 এ হচ্ছে না, মানে এখানে যা বলছে তার বিপরীত কথা দেখো এখানে বলছে, ঠিক আছে, তাই এটা হচ্ছে না। তারপর তাকে বলছে বিয়েরটা, হি ডিড নট স্পিক ফর এ লং টাইম, মানে কি তিনি অনেকক্ষণ ধরে কিছু বলেনি। দেখো এটা দেখো ঠিক আছে। দেখো হি স্যাড লং সাইলেন্ট, তিনি বুঝেছিলেন চুপ হয়ে অনেকক্ষণ ধরে। আর এখানে দেখো কি বলছে, হি ডিড নট স্পিক ফর এ লং টাইম, তিনি অনেকক্ষণ ধরে কিছু বলেননি। এটা অনেকটা ঠিক আছে। দেখে সিটি পড়ি। হি ওয়াজ ইন সাইলেন্স নট ফর এ লং টাইম, তিনি নীরবতায় ছিলেন না বেশিক্ষণ ধরে, এটাও কিন্তু এর বিপরীত কথা বলছে। এর অর্থের সঙ্গে এর অর্থে কোনো মিল নেই। ডেটা পড়ি। হোয়েন হি স্যাড, যখন তিনি বুঝেছিলেন নোবডি কুড স্পিক টু হিম, কেউ তার সঙ্গে কথা বলতে পারেনি, এর সঙ্গে এর অর্থে কোনো মিল হচ্ছে না। তো এখানে আমি 11-এর বিটাকেই নেব। এবার দেখো 12টায় আসছি। কাশ্মীর সিমড ইন দোজ উইকস, কাশ্মীরকে মনে হয়েছিল ওই সমস্ত সপ্তাহগুলোতে টু বি ফুল অফ পিলগ্রিমস, যে ওটা কি, ওটা তীর্থযাত্রীতে পূর্ণ হয়ে গেছিলো। তো এটা কমপ্লেক্স করতে বলেছে কিন্তু, হ্যাঁ দেখি কি বলছে এখানটাতে। ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে, দেখো এটা কিন্তু দেখো বর্তমানে পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু এখানে দেখো প্রেজেন্ট টেন্স করছে, তো এখানে আমি এটাকে নিতে পারছি না। যদি এই বাক্যটা পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে যে সেন্টেন্সটাকে তুলবো সেটা যেন অবশ্যই পাস্ট টেন্সই হয়। দেখি বিয়েটা কি বলছে। ইট সিম দ্যাট, এটা মনে হয়েছিল যে, দেখো এটা পাস্ট টেন্স করেছে, দ্যাট কাশ্মীর ওয়াজ ফুল অফ পিলগ্রিমস ইন দোজ উইকস। দেখো এটা দেখো নাউন ক্লজ দিয়ে করছে, ঠিক আছে তো, হ্যাঁ এটা দেখো ঠিক আছে। ইট সিম দ্যাট, এটা মনে হয়েছিল যে কাশ্মীর ওয়াজ ফুল অফ পিলগ্রিমস ইন দোজ উইকস, কাশ্মীর ওই সপ্তাহগুলোতে তীর্থযাত্রীতে পূর্ণ হয়ে গেছিলো। দেখো সেটা কি বলছে, ইট সিমড অ্যাজ ইফ, এটা মনে হয়েছিল যেন কাশ্মীর উড বি ফুল অফ পিলগ্রিমস, কাশ্মীর কি, দেখো উড বি এখানে ইউজ করেছে, কাশ্মীর উড বি ফুল অফ পিলগ্রিমস ইন দোজ উইকস। এখানে এর অর্থটা অনেকটা ঠিক নয় যদি প্রশ্নটাকে আমরা দেখি সেই ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমি সি এরটাকেও নিতে পারছি না, বি এরটা ঠিকঠাক লাগছে। দেখি ডি এরটা পড়ি। ইট সিম দ্যাট কাশ্মীর হ্যাড ফুল অফ, দেখো এখানে হ্যাড ফুল অফ পিলগ্রিমস, এর অর্থ ঠিক নেই, পাস্ট টেন্সে আছে কিন্তু অর্থ ঠিক নেই, তাই এটাকে নেওয়া যেতে পারলো না, ঠিক আছে। তো এখানে 12-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 13-তে যাচ্ছি। এভরিওয়্যার উই স দ্য মাচ অফ গ্যাদারিং হোস্ট, কমপ্লেক্স করতে হবে। দেখি করি কি বলছে। এভরিওয়্যার উই স দ্যাট দ্য হোস্টস ওয়্যার গ্যাদার্ড, দেখো ওয়্যার গ্যাদার্ড হয় না, ওয়্যার গ্যাদারিং হয়, ঠিক আছে। যদি এখানে ওয়্যারটা বাদ দিয়ে শুধু গ্যাদার্ড লিখতো সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখানে এটা করে তো ভুল করে দিল, ওয়্যার গ্যাদার্ড হয় না, ওয়্যার গ্যাদারিং হয়। তো এই ক্ষেত্রে এই বাক্যের গঠনটা ঠিক নেই, তো এটাকে নেওয়া যেতে পারে না। দেখি 13-র বিসিডি কী বলছে। এভরিওয়্যার উই স গ্যাদারিং হোস্টস মার্চিং, আমরা সব জায়গায় কী দেখেছিলাম যে লোকজনগুলো জড়ো হয়েছে এবং ওরা কি এগিয়ে চলছে। তো এখানে দেখো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়, এখানে দেখো একটাই ভার্ব রয়েছে, সেটা দেখো হচ্ছে সটা, আর কিন্তু এখানে ভার্ব নেই। আর এটা কিন্তু একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত, এখানে কিন্তু একাধিক ক্লজ নেই। আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, আর কমপ্লেক্স সেন্টেন্স মানেই হলো একের অধিক কিন্তু ক্লজ থাকতে হবে, এখানে কিন্তু একটা মাত্র ক্লজই রয়েছে, তাই এটা হচ্ছে না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। দেখো সি এরটা আসছি। এভরিওয়্যার উই স দ্য হোস্ট গ্যাদার্ড টু মার্চ, দেখো এটা দেখো সিম্পল সেন্টেন্স হয়ে গেল, দেখো টু মার্চ দিয়ে করেছে, ইনফিনিটিভ ব্যবহার করেছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, তাই এটা ভুল হয়ে গেল। দেখো ডিএডটা পড়ি। এভরিওয়্যার উই স দ্যাট, সব জায়গায় আমরা দেখলাম যে, দেখো নাউন ক্লজ করেছে, দ্য গ্যাদারিং হোস্ট ওয়্যার মার্চিং, হ্যাঁ জড়ো হওয়া সে লোকজনগুলো কি এগিয়ে চলেছে। দেখো ঠিক আছে এটা, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো এখানে প্রথমে একটা দেখো ওয়াজ গ্যাদার করেছিল, এখানে দেখো করেছে গ্যাদারিং করেছে, কিন্তু এইখানে কিন্তু বাক্যটা গঠনটা একদম ঠিক রয়েছে, এটা নাউন ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করেছে এবং এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করেছে। তো এখানে 13 ডি হচ্ছে সঠিক। এবার দেখো 14 আসছি। 2 or 3,000 people would encamp in a field and leave it before dawn, দেখো
থেকে 3,000 লোক কী করছিল, ওখানে ক্যাম্প করে থাকছিল এবং কি ওই জায়গাটা ছাড়ছিল ভোর হওয়ার পূর্বে। ঠিক আছে, তো এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে আনতে হবে। দেখি অপশানগুলোতে কি বলছে। 2 or 3,000 পিপল হু উড এনক্যাম্প ইন এ ফিল্ড। দেখো এখানে কমা দিয়ে লেফট করতে হতো, ঠিক আছে, কমা দিয়ে লেফট করলে এটা হতো, ঠিক আছে, এখানে লিভ করে দিয়েছে, তো এখানে লিভটা হবে না, লিভের জন্য কিন্তু বাক্যটা ভুলে গেল এখানটাতে। এবার দেখো বিয়েটা কি বলছে, 2 or 3,000 পিপল হু উড এনক্যাম্প ইন এ ফিল্ড, দেখো লেফট ইট অ্যাট ডন। দেখো এখানে দেখো উড এনক্যাম্প করেছে, দেখো নিয়ে দেখো লেফট করেছে, এই যে লেফট, দেখো এখানে দেখো লিভ করেছিল, তাই এটা ভুল ছিল, এটা দেখো ঠিক হচ্ছে, বিয়েরটা কিন্তু ঠিক আছে। দেখি সিটি পড়ি। As soon as it was dawn, 2 or 3,000 people encamped in a field would leave. এখানে দেখো এই বাক্যটার যে ধরনটা দেখো, এই বাক্যটার সঙ্গে কিন্তু মিল খাচ্ছে না। হ্যাঁ, মানে এ বাক্যটা যেভাবে রয়েছে এই বাক্যটা কিন্তু সেভাবে নেই, তো সেই দিক থেকে আমরা এই বাক্যটাকে নিতে পারছি না। আমার এখনও কিন্তু এই বিটাকে ঠিক বলে মনে হচ্ছে। তো এবার দেখো ডিএটা পড়ি। When it was dawn, 2 or 3,000 people would leave from their camps. দেখো এখানে এনক্যাম্প করে থাকা ব্যাপারটা কিন্তু প্রকাশ পেল না, এই বাক্যটার মধ্যে এনক্যাম্প করে যে থাকার ব্যাপারটা এটা কিন্তু প্রকাশ পেল না, সেই ক্ষেত্রে আমি এটাকে নিতে পারছি না, তো আমি এখানে কিন্তু 14 বিকেই নিচ্ছি। এবার দেখো 15তে আসছি। The more learned of them swarmed about him at every halting place. দেখো এটাও কিন্তু আমাদেরকে কমপ্লেক্সে আনতে হবে, পাশে কিছু লেখা নেই, তাও আমরা ধরেই নিয়ে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে। তো দেখি কী বলছে অপশানগুলোতে। দ্য মোর অফ দেম হু ওয়ার লার্নড সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস। দেখো দ্য মোর অফ দেম হু ওয়ার লার্নড, দেখো এখানে এই দেখো যে অংশটা এটা নিয়ে এসছে, এর দ্বারা যে অর্থটা প্রকাশ পাচ্ছে সেই অর্থটা কিন্তু এর মধ্যে নেই। হ্যাঁ, এর অর্থটা ঠিকঠাক নেই, হ্যাঁ, তাই এটাকে আপাতত নেওয়া যাচ্ছে না। বিয়েটা পড়ি। দি মোর লার্নড অফ দেম হু সোয়ার্মড অ্যাবাউট হিম হল্টেড এভরি প্লেস, এর অর্থটা ঠিক নেই, এর অর্থ ঠিক নেই, মানে এগুলো কমপ্লেক্স সেন্টেন্সেই কিন্তু এদের অর্থ ঠিক নয় প্রশ্নের সঙ্গে, এরা কিন্তু এই দুটো কিন্তু উভয় কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এদের অর্থ ঠিক নেই, তাই এটাকে নেওয়া যাচ্ছে না। সেটা পড়ি। দি মোর লার্নড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম হোয়ার এভার দে হল্টেড। দেখো যেখানেই ওরা থামছে সেখানেই কিন্তু কী করছে, ওরা এই সময়জিকে ঘিরে তার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছেন এবং দেখো জড়ো হচ্ছেন, তারা সবাই কিন্তু লার্নড মানে কি দেখো বিজ্ঞ, হ্যাঁ, বা সমাজের আদর্শ বা ধ্যান ধারণা সম্পর্কে ওদের জ্ঞান ছিল, সেই ধরনের লোক কিন্তু ওরা। তো সেটটা ঠিকঠাকই লাগছে। ডেটটা পড়ি। দি মোর লার্নড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট দ্য প্লেসেস ওয়ান বাই ওয়ান অর ফর হল্টিং। তো এখানে 1 by 1 কথাটা দেখো নিয়ে এসছে, এরকম কিন্তু কোনো কথা এখানে নেই, তাই এটাকে নেওয়া যাচ্ছে না। তো এখানে 15 সিএরটাই ঠিকঠাক লাগছে, তো এখানে উত্তর কী করবো, 15 সিএরটা। এবার দেখো 16টা আসছে। অ্যামংস দিস, এইগুলোর মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, এগুলোর মধ্যে কিন্তু স্বামীজির যে ইনফ্লুয়েন্স মানে প্রভাবটা কিন্তু চুম্বকের মতো ছিল। তো এখানে কী করতে হবে, কমপ্লেক্স দেখো করতে বলছে, দেখি করি। অ্যামংস্ট দিস ইট ওয়াজ স্বামী হুজ ইনফ্লুয়েন্স ওয়াজ অ্যাপারেন্টলি ম্যাগনেটিক। ঠিক আছে, এটাও দেখো অনেকটা ঠিক আছে, দেখি পরেগুলো পড়ি। অ্যামংস দিস স্বামী অ্যাপিয়ার্ড অ্যান্ড এক্সার্টেড হিজ ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স। দেখো এর অর্থটা আবার দেখো ঘুরিয়ে পেঁচিয়ে কেমন করে দিল, ঠিক আছে, এর অর্থটা ক্লিয়ার নয় যতটা এই প্রশ্নের অর্থটা রয়েছে। মানে প্রশ্নগতভাবে যে অর্থটা প্রকাশ পাচ্ছে এখানে, সেই অনুযায়ী কিন্তু বিয়ের যে এখানে অপশানটা দিয়েছে সেটা কিন্তু প্রকাশ করতে পারছে না নিজের অর্থকে, তাই বিয়েরটাকে নেওয়া যেতে পারছে না। সেটা পড়ি। অ্যামংস দিস স্বামীজ ইনফ্লুয়েন্স ওয়াজ অ্যাজ ইফ ম্যাগনেটিক, এগুলোর মধ্যে থেকে স্বামীজির যে প্রভাবটা মনে হচ্ছিল কি যেন এটা কি একটা ম্যাগনেটিক, তো এটাও অনেকটা মানে এর থেকে কিন্তু এই সিএটটা অতটা ভালো নয়, ঠিক আছে, তো এখানে আমি সিএটাকে নিতে পারছি না। ডিএটা পড়ি। অ্যামংস্ট দিস ইট অ্যাপিয়ার দ্যাট, এগুলোর মধ্যে এটা দেখা গিয়েছিল যে কি দ্যাট স্বামীজ ইনফ্লুয়েন্স ওয়াজ ম্যাগনেটিক। দেখো এটা দেখো অনেকটা ঠিক আছে, দেখো অনেকটা কিন্তু এটা ঠিক বলে মনে হচ্ছে, এমনকি দেখো এর থেকেও কিন্তু ডিএটার অর্থটা অনেকটা ক্লিয়ার। আমি যেমনটা বলছিলাম 4টে অপশানের মধ্যে যে অপশানটা অর্থাৎ যে অপশানের সেন্টেন্সটা প্রশ্নের মধ্যে যে অর্থটা রয়েছে সেই অর্থটাকে বহন করতে পারবে এবং অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মকে সঠিকভাবে
ব্যবহার করতে পারবে সেই অপশানটাকে কিন্তু আমরা নেব, ঠিক আছে। তো এখানে কিন্তু এর থেকে আমার ডিএডটাকে ভালো মনে হচ্ছে, তো এখানে 16 ডিএডটাকে নিলাম, এরটাকে নিচ্ছি না। এটা ঠিক আছে, কিন্তু ডিএডটা এর থেকে বেশি ভালো। তো এখানে 16 ডি হচ্ছে সঠিক। এবার দেখো 17 আসছি। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব ওয়াজ ড্রেঞ্চড, পাঞ্জাবের মাটি ভিজে গিয়েছিল উইথ দ্য ব্লাড, সেই রক্তে, অফ দোজ তাদের, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা মারা গেছিলো সেই বিশ্বাসকে কেন্দ্র করে। তো এটাকে আমাদের কী করতে হবে, দেখো সিম্পল সেন্টেন্সে আনতে হবে। দেখো বর্তমানে কিন্তু বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। তো দেখি এখানে কি বলছে অপশানগুলোতে। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দেখো ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ হার মার্টিয়ার্স। হার বলতে কিন্তু এখানে পাঞ্জাবের কথা বলা হচ্ছে, আর মার্টিয়ার্স বলতে কী হচ্ছে বলতো, শহীদদের কথা এখানে বলা হচ্ছে। শহীদদের রক্তে কী হয়েছিল, পাঞ্জাবের মাটি ভিজে গেছিলো। দেখো এটা অনেকটা ঠিক আছে কিন্তু, হ্যাঁ অনেকটা ঠিক আছে। দেখি পরেরগুলো পড়ি দাও। দ্য সয়েল অফ পাঞ্জাব ওয়াজ দেখো ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ ডাইং ফর দ্য ফেথ। দেখো ডাইং ফর দ্য ফেথ এই পার্টটা হলো না, ঠিক আছে, এখানটা একটা গন্ডগোল হয়ে গেল, এটা সিম্পল সেন্টেন্স হতে পারে না। তো বিএডটা নিতে পারছি না। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড হু সেড, দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, এটা কিন্তু সিম্পল থাকছে না, ঠিক আছে, এটা কমপ্লেক্স হয়ে গেল। আমাদের সিম্পল করতে বলেছে, কমপ্লেক্স নয়। দেখি ডিএটা পড়ি। ইট ওয়াজ দ্য সয়েল অফ পাঞ্জাব হুইচ ওয়াজ ড্রেঞ্চড, দেখো এটা যেটা ভিজে গেছিলো, এটা দেখো কমপ্লেক্স হয়ে গেল, এটা সিম্পল নয়, তো এটা ভুল। তো উত্তর কোনটা হবে, এই দেখো 17 এই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো 18 আসছি। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি। দেখো কমপ্লেক্স সেন্টেন্স এটাকে আনতে বলছে, দেখি কি বলছে এখানে। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম বি ওয়ান হু ইজ এ ন্যারো অর্থোডক্স। দেখো ন্যারো অর্থোডক্স, দেখো এই অর্থটা অনেকটা ক্লিয়ার নয় যতটা এই বাক্যটা অর্থটা ক্লিয়ার, তো এটাকে নিতে পারছি না। বিয়েটা পড়ি। হেয়ার অ্যাট লিস্ট হি শুড প্র্যাকটিস এ পোর্শন অফ হিম। দেখো এসব, দেখো সব এক্সট্রা কথাবার্তা নিয়ে এসছে, এর অর্থ কিন্তু ঠিকঠাক হচ্ছে না, নিতে পারছি না বিয়েটাকে। সেটা পড়ি। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস অর্থোডক্সি হুইচ ইজ ন্যারো। দেখো হুইচ ইজ ন্যারো ঠিক বলছে, দেখো অর্থোডক্সি, দেখো এখানে অর্থোডক্সি রয়েছে, যেটা হচ্ছে সংকীর্ণ। দেখো প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি হুইচ ইজ ন্যারো, দেখো একদম, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ করেছে, দেখো নিয়মটাকে সঠিকভাবে ব্যবহার করেছে কমপ্লেক্স সেন্টেন্সে, ঠিক আছে। ডেটা পড়ি। হেয়ার নট মোস্ট বাট অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস ন্যারো অর্থোডক্সি, এর অর্থটা দেখো ঠিকঠাকভাবে নেই, এর মতো, এ হচ্ছে সঠিক। 18 সি কিন্তু এখানে সঠিক। এবার দেখো 19 আসছি। নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রাস অর সারপ্রাইজিং। দেখো কমপ্লেক্স করতে বলছে, দেখি কি বলছে। নো ওয়ান সিম টু ফাইন্ড দ্যাট দেয়ার ওয়াজ এনিথিং ইনকংগ্রাস অর সারপ্রাইজিং। দেখো নো ওয়ান সিমড টু ফাইন্ড দ্যাট দেয়ার ওয়াজ এনিথিং ইনকংগ্রাস অর সারপ্রাইজিং, ঠিক আছে। দেখি বিয়েটা পড়ি। ইট ডিড নট সিম টু এনি ওয়ান দ্যাট এনিথিং ওয়াজ ইনকংগ্রাস অর সারপ্রাইজিং, এটাও ঠিক আছে, ভুলভাল নয়। তারপরে দেখো সেটা পড়ি। ইট সিম টু নো ওয়ান দ্যাট এনিথিং ইনকংগ্রাস অর সারপ্রাইজিং ওয়াজ হ্যাপেনিং, এটাও দেখো ঠিকঠাকই লাগছে। দেখি ডিটা কি বলছে, দেখো অল থ্রি, দেখো হ্যাঁ ঠিকই দেখো বলেছে, এখানে এও ঠিক, বিও ঠিক, আর দেখো সিও ঠিক আছে কিন্তু, তাই এখানে কী বলছে দেখো অল থ্রি, ডিএডটা কিন্তু 19 ডি হচ্ছে সঠিক। এবার দেখো 20 আসছি। লিভিং ইসলামাবাদ উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ। দেখো টু কম্পাউন্ড সেন্টেন্স এটাকে আনতে হবে, ঠিক আছে। দেখি কি বলছে। উই লেফট ইসলামাবাদ বাট কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ। দেখো এখানে বাট ইউজ করেছে, এটা কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্সই, ভুল নয়। তো দেখি পরে এগুলো কী বলছে। উই লেফট ইসলামাবাদ টু ক্যাচ আপ। দেখো এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, দেখো ইনফিনিটিভ কি ইউজ করেছে, এটা কম্পাউন্ড নয়। দেখি সেটা কি বলছে। উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ আফটার উই হ্যাড লেফট ইসলামাবাদ। দেখো এটাও কম্পাউন্ড সেন্টেন্স নয়। দেখি ডেটটা। উই লেফট ইসলামাবাদ ফর ক্যাচিং আপ উইথ দ্য, দেখো এটা ক্যাচিং আপ, এটা সিম্পল হয়ে যাচ্ছে, ভুল হয়ে গেল এটা, আমাদের কম্পাউন্ড করতে বলেছে, ঠিক আছে। তো আমি এখানে 20 এটাকেই নেবো, ঠিক আছে, 20 এ কেমন। দেখো 21 আসছি। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that night. দেখো কমপ্লেক্স করতে বলেছে। I can remember yet the lights that were brilliantly reflected in the clear black waters of the tank that night. অনেকটা ঠিক আছে। দেখি বিয়েটা পড়ি। I can remember yet the brilliance of the lights, দেখো for their reflection in the clear black
ওয়াটার্স দেখো ব্যাক ওয়াটার এখানে দেখো বলেছে, এখানে দেখো ব্ল্যাক ছিল, এখানে আবার ব্যাক ওয়াটার্স করে দিয়েছে, ঠিক আছে, এটা কেমন হয়ে গেল, তো এখানে ব্ল্যাক করলে হতো, দেখো ভুলে গেছে। আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস হুইচ রিফ্লেক্টেড দেখো ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার অফ দ্য নাইট ট্যাঙ্ক, দেখো নাইট ট্যাঙ্ক আবার কী কথা, এটা কেমন হয়ে গেল কথাটা, হ্যাঁ দেখো ডিএটা পড়ি, নান অফ দিস, না এটা নয়, তো এখানে কী হচ্ছে দেখো 21-এর এই হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 22-এ যাচ্ছি। As we ascended this, we had before us the snow peaks covered with a white veil newly fallen. দেখো সিম্পল সেন্টেন্সে করতে বলছে, দেখো বর্তমানে কিন্তু এই বাক্যটা দেখো কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, ঠিক আছে, কমপ্লেক্সে আছে, তো দেখি সিম্পলে কী করা যায়। হোয়াইল অ্যাসেন্ডিং দেখো এটাকে দেখো পার্টিসিপল দিয়ে করেছে, হোয়াইল অ্যাসেন্ডিং দিস উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক্স কভার্ড উইথ এ হোয়াইট ভেল নিউলি ফরেন, দেখো এটা অনেকটা ঠিক আছে, এটা দেখো অনেকটা ঠিক লাগছে, তাও দেখি বিসিডি পড়ি। হোয়েন উই অ্যাসেন্ডেড দিস দেখো যখন আমরা এখন উঠেছিলাম দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, দেখো এখানে দেখো ভার্ব দেখো হয়ে যাচ্ছে অ্যাসেন্ডেড, আবার দেখো আছে দেখো উই হ্যাড দেখো এটা দেখো একটা ভার্ব চলে আসছে, তো আমরা এখানে দেখছি যে এখানে দুটো ভার্ব চলে এলো, ঠিক আছে, সিম্পলে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, হ্যাঁ এসব একাধিক কিন্তু ফাইনাইট ভার্ব এখানে আসে না, তো এখানে দেখো একাধিক ফাইনাইট ভার্ব চলে এলো, তাই এটা হচ্ছে না। সিটা পড়ি, উই অ্যাসেন্ডেড দিস অ্যান্ড উই হ্যাড বিফোর আস দেখো, দেখো এখানে দেখো এটা একটা ভার্ব, আবার দেখো অ্যান্ডকে ইউজ করেছে, অ্যান্ডকে ইউজ করে দেখো এখানে হ্যান্ডকে দেখো নিয়ে এসছে, তো অ্যাসেন্ডেড আর হ্যাড, আবার দেখো অ্যান্ড রয়েছে, অ্যান্ড মানে কিন্তু এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, দেখো অ্যান্ডের আগে দেখো একটা বাক্য রয়েছে গোটা, আবার দেখো অ্যান্ডের পরে একটা বাক্য দেখো রয়েছে গোটা, তো এই জন্য কিন্তু এটা কম্পাউন্ড হয়ে গেল, এটা সিম্পল হচ্ছে না। দেখি ডিএটা পড়ি, ডিউরিং আওয়ার অ্যাসেনশন উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক্স কভার্ড উইথ এ হোয়াইট ভেল হুইচ ওয়াজ দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, হ্যাঁ এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু হলো না, এটা সিম্পল নয়, এটা কমপ্লেক্স, তো এখানে দেখো 22-এর এটাই সঠিক। দেখো 23 আসছি, স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, দেখো কমপ্লেক্স করতে হবে, স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট দ্যাট বিকেম এ পিলগ্রিমেজ, এটা মানে ঠিক নেই। The Swami had observed the rite that had to be done on the way to the pilgrimage, দেখো এখানে দেখো এভরি রাইট বলেছে, মানে এখানে কিন্তু অনেক কটা কিন্তু রাইটের কথা বলেছে, আর এখানে দেখো রাইট দেখো মনে হচ্ছে যেন একটাই রাইট রয়েছে, ঠিক আছে, এখানে বলেছে প্রত্যেকটা রাইট, তার মানে একটার এর অর্থ একের অধিক রাইট ওখানে কিন্তু ছিল, রাইট মানে হচ্ছে নিয়মকানুন, আবার এখানে দেখো বলছে হ্যাড অবজার্ভ দ্য রাইটস, যদি এখানে রাইটস করলে পরে কিন্তু এটা হতো, এখানে দেখো একটা রাইট করে দিয়েছে, তাই কিন্তু এর অর্থটা ঠিকঠাক হচ্ছে না, এটা ভুলে গেল। সিটা পড়ি, দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট ডিউরিং হিজ পিলগ্রিমেজ, দেখো এখানে দেখো কমপ্লেক্স করতে বলছে, কিন্তু এটা কিন্তু সিম্পল হয়ে গেল, এটা কিন্তু কমপ্লেক্স হলো না, দেখো এখানে ভার্ব দেখো একটাই, আর কিন্তু এখানে কোনো ভার্ব নেই, তাই সিটটা কিন্তু এখানে হচ্ছে না। ডিএটা পড়ি, দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট দ্যাট ওয়াজ ফিট ফর দ্য পিলগ্রিমেজ, যেটা ছিল উপযুক্ত সেই পিলগ্রিমেজের জন্য, হ্যাঁ মানে তীর্থযাত্রার জন্য, দেখো ঠিক আছে এটা কিন্তু 23-এর ডি সঠিক। দেখো 24-এ যাচ্ছি, হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যখন শেষ মার্চটা শুরু হয়েছিল, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি ইন ক্যাম্প, দেখো কম্পাউন্ড করতে বলেছে, ঠিক আছে, দেখো এটা কিন্তু বর্তমানে কমপ্লেক্সে রয়েছে, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে কম্পাউন্ড করতে হবে, মানে অ্যান্ড বাট অরকেই ব্যবহার করতে হবে। দেখি দেখো অ্যাজ দ্য ফাইনাল মার্চ বিগ্যান, দেখো এটা কমপ্লেক্স হয়ে গেল, এটা কম্পাউন্ড নয়, কিন্তু অ্যাজ দিয়ে কিন্তু কখনো কম্পাউন্ড সেন্টেন্স হয় না। দেখো বিয়েটাকে বলছে উইথ দ্য বিগিনিং অফ দ্য ফাইনাল মার্চ, দেখো এটা সিম্পল হয়ে গেল, এটা সিম্পল হয়ে গেল, এটা কিন্তু কমপ্লেক্স হলো না। দেখো সিয়েরটা, দ্য ফাইনাল মার্চ বিগ্যান অ্যান্ড উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি ইন ক্যাম্প, দেখো দেখো দ্য ফাইনাল ম্যাচ বিগ্যান অ্যান্ড দেখো রয়েছে এখানটাতে অ্যান্ড উই লেফট, দেখো এটা কম্পাউন্ড, ঠিক আছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে সেগুলো কিন্তু তোমাদেরকে চিনতে হবে যদি তোমরা এই ধরনের এমসিকিউ টাইপের গ্রামার করতে চাও। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। এই ভিডিওয় কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কী করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় এবং কী করে এদিকে দিয়ে জয়েনিং করা যেতে পারে। দেখো 24-এ কিন্তু এখানে সি হলো, ঠিক আছে। দেখি এটা পড়ি, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড বিকজ, দেখো বিকজ মানে কিন্তু কমপ্লেক্স, কম্পাউন্ড নয়, ভুলে গেল। দেখো 25-এ আসছে এবারে,
আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। আমি সত্যি ভালো মতো কী করতে পারছি, কল্পনা করতে পারছি যে কী করে এই গুহাটাকে কি প্রথম আবিষ্কার করা হয়েছিল। দেখো সিম্পল সেন্টেন্স এটাকে ফেলতে হবে। দেখো এটা কিন্তু বর্তমানে কমপ্লেক্সে রয়েছে, দেখি করি সিম্পলে। আই ক্যান ওয়েল ইমাজিন দ্য ফার্স্ট ডিসকভারি অফ দ্য কেভ। দেখো এই বাক্যটা ঠিক আছে, কিন্তু একটা দেখো সমস্যা, সেটা দেখো হচ্ছে এই যে হাউটা, দেখো কিভাবে গুহাটা আবিষ্কার হয়েছিল, এই ব্যাপারটা কিন্তু এই বাক্যটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে না। আই ক্যান ওয়েল ইমাজিন দ্য ফার্স্ট ডিসকভারি অফ দিস কেভ, এর মধ্যে কিন্তু কিভাবে এই যে আবিষ্কারটা হয়েছিল সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না, তাই এটাকে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, দেখে বিয়েটা পড়ি। আই ক্যান ওয়েল ইমাজিন দ্য ওয়ে অফ দ্য ফার্স্ট ডিসকভারি অফ দিস কেভ। দেখো এটা দেখো ঠিক আছে, দ্য ওয়ে মানে যেভাবে এই গুহাটাকে প্রথম আবিষ্কার করা হয়েছিল, দেখো দ্য ওয়ে, দেখো এটা দিয়ে কিন্তু এই হাউটাকে বোঝাচ্ছে, যেটা দেখো এর মধ্যে ছিল না। এটা ঠিক লাগছে, দেখে সিটি পড়ি। আই ক্যান ওয়েল ইমাজিন হাউ টু ডিসকভার। দেখো হাউ টু ডিসকভার, এর অর্থ দেখো ঠিক হলো না, কীভাবে আবিষ্কার করা হয়। হ্যাঁ, এটা ঠিক হলো না এখানটাতে, ঠিক আছে। আচ্ছা, আই ক্যান ওয়েল ইমাজিন দ্য স্টোরি অফ দ্য ফার্স্ট ডিসকভারি অফ দ্য কেভ, এখানে কোনো গল্প চাইনি, এটা নেওয়া হচ্ছে না। তো এখানে 25-এর বিয়েটা ঠিক আছে। দেখো 26-এ যাচ্ছি। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে। এটা দেখো সিম্পল বর্তমানে রয়েছে, দেখি কমপ্লেক্সে করি। অমরনাথ ইজ রিমার্কেবল বিকজ অফ ইটস সিম্পল অ্যান্ড ক্লোজ টু নেচার। বিকজ অফ ইটস সিম্পল অ্যান্ড ক্লোজ, এটা ঠিক অর্থ প্রকাশ করতে পারলো না, এটা হচ্ছে না, ঠিক আছে, এটা হলো না, অর্থটা ঠিক নেই এখানটা, ঠিক আছে। আর সিম্পল আর ক্লোজ এভাবে ব্যবহার করা যায় না। ফর ইটস, বিকজ অফ ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস এরকম করলে হতো। এই সিম্পল অ্যান্ড ক্লোজ এরকম লেখা যায় না, এটাকে নাউন ফর্মে আনতে হবে। অমরনাথ বিং সিম্পল অ্যান্ড ক্লোজ টু নেচার, অমরনাথ সাধারণ এবং প্রকৃতির কাছে হওয়াতে কি অসাধারণ, এর অর্থটা ঠিক আছে, তাও দেখি পরেগুলো কি বলছে। অমরনাথ হ্যাজ সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার হুইচ মেক্স ইট রিমার্কেবল। দেখো এখানে কমপ্লেক্স করতে বলেছে, ঠিক আছে, ঠিক আছে, এটা এখন ঠিক আছে, এটা ঠিক মনে হচ্ছে। আর এটা দেখো কী হচ্ছে, এটা দেখো সিম্পল করে দিয়েছে, বিং, দেখো বিং সিম্পল। এখানে তো আমাদের কমপ্লেক্স করতে বলছে না, তো এখানে তো মানে বিংকে ব্যবহার করা যাবে না, বিং তো সিম্পল ইউজ হয়ে থাকে, তাই না, তো এটা হচ্ছে না, বিংটা আছে বলে এটা হচ্ছে না। দেখো এটা ঠিক আছে। অমরনাথ হ্যাজ সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার হুইচ মেক্স ইট রিমার্কেবল। দেখো কমপ্লেক্স কিন্তু এটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করা হয়েছে। দেখি এটা পড়ি। অমরনাথ হুইচ হ্যাজ সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার মেক্স ইট রিমার্কেবল, এটার কিন্তু গঠন কেমন কেমন লাগছে, আর দেখো অর্থটাও ঠিকঠাক নেই। 26-এর সি হচ্ছে এখানে সঠিক। দেখো 27-এ আসছি। অ্যাট পেহেলগাঁও দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে। দেখো কমপ্লেক্স সেন্টেন্স এটা কিন্তু আনতে হবে, দেখি কি বলছে। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে অ্যাট পেহেলগাঁও হুইচ ওয়াজ এ ভিলেজ অফ দ্য শেফার্ডস। দেখো এটা কিন্তু প্রকৃত একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু একটা দেখো গণ্ডগোল এখানে রয়েছে, সেটা দেখো কি, দেখো হুইচ ওয়াজ এ ভিলেজ অফ দ্য শেফার্ডস। দেখো পেহেলগাঁও ছিল শেফার্ডদের গ্রাম, এটা কিন্তু পাস্ট টেন্স করলে হবে না, বর্তমানেও কিন্তু এই পেহেলগাঁওটা শেফার্ডদের গ্রাম নামেই কিন্তু পরিচিত, মানে রাখালদের গ্রাম নামেই পরিচিত। এখানে দেখো যে কতটা বলছে সেটা অর্থ দেখো কি, যেন এই গ্রামটা আগে ছিল শেফার্ডদের গ্রাম নামে পরিচিত, বর্তমানে নেই, তা তো নয়, এখনও কিন্তু আছে, এখনও কিন্তু এই গ্রামটাকে শেফার্ডদের ভিলেজ বলি সবাই জানে। তো এটা তাই ভুল হয়ে যাচ্ছে, টেন্সগত এখানে কিন্তু ভুল রয়েছে। দেখি বিয়েরটা। অ্যাট পেহেলগাঁও নোন টু বি দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড। দেখো নোন, এখানে দেখো বলছে হুইচ ইজ নোন টু বি দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড, এখানে হুইচ ইজ কিন্তু এখানে লোকানো আছে। অ্যাট পেহেলগাঁও হুইচ ইজ নোন টু বি দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস দ্য ক্যাম্প হল্টেড ফর দ্য ডে। দেখো এখানে দেখো হুইচ ইজ নোন, এটা দেখো এখানে উজ্জ্ব রয়েছে, ঠিক আছে, তাই এটা কিন্তু এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্সই দেখে মনে হতে পারে, কিন্তু যেটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। দেখি পরেগুলো পড়ি। ইট ওয়াজ পেহেলগাঁও অ্যান্ড এ ভিলেজ অফ দ্য শেফার্ডস অ্যান্ড দেয়ার দ্য ক্যাম্প হল্টেড ফর এট। দেখো এটা দেখো কম্পাউন্ড হয়ে গেলো, দেখো কম্পাউন্ড, এটা কমপ্লেক্স নয়। দেখি ডিটা পড়ি। ইট বিং পেহেলগাঁও, দেখো এটা হওয়াতে, দেখো এটা সিম্পল টাইপের করে দিচ্ছে। ইট বিল পেহেলগাঁও দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড দ্য ক্যাম্প হল্টেড, এটা কমপ্লেক্স নয়। তো এখানে 27-এর বি হচ্ছে সঠিক, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো 28-এ আসছি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টেলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। দেখো কমপ্লেক্স সেন্টেন্স এটা আনতে হবে।
ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাজ জেন্টাল অ্যান্ড লাভলি অ্যাজ ইট ওয়াজ। দেখো এটা ওয়াজ করেছে বলে এখানে গণ্ডগোল হয়ে গেছে, ঠিক আছে। ইট ওয়াজ দ্য সিনারি অফ দ্য সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টালেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। দেখো এখানে ওয়াজটা করে কিন্তু গণ্ডগোল করে দিয়েছে। এটার কিন্তু সৌন্দর্য সবসময় কিন্তু একই রয়েছে, এই ওয়াজটা কিন্তু এখানে গণ্ডগোল করে দিয়েছে, তাই এখানে কিন্তু 28 এটা নিতে পারছি না। দেখি বিটা কী বলছে। ইট ওয়াজ দ্য সিনারি অ্যাজ জেন্টাল অ্যান্ড লাভলি অ্যাজ ওয়ান অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। দেখো ইট ওয়াজ এটা ছিল একটা দৃশ্য যেটা ততটাই জেন্টাল এবং লাভলি ছিল অ্যাজ ওয়ান অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, যেমনটা সুইজারল্যান্ড এবং নরওয়েতে দেখা যায়। এটা অনেকটা ঠিক আছে। দেখি পরেরটা পড়ি। ইট ওয়াজ নট অ্যাজ জেন্টাল অ্যান্ড লাভলি, দেখো নট করে দিয়েছে, নয় মানে দেখো ভুল হয়ে যাচ্ছে। This scenery was gentle and lovelier. দেখো gentler. This scenery was gentler and lovelier than any other scenery of Switzerland. এর অর্থ দেখো আলাদা হয়ে যাচ্ছে। এখানে দেখো বলছে it was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. মানে স্বামীজি ওই অমরনাথের পথে যখন যাচ্ছিলেন সেখানকার তিনি যে দৃশ্য দেখেছেন সেটা তার কাছে কী মনে হয়েছিল, যে সুইজারল্যান্ড এবং নরওয়ের দৃশ্যের মতো। আর এখানে দেখো কি বলছে, দ্য সিনারি ওয়াজ জেন্টালার অ্যান্ড লাভলিয়ার। ওই দৃশ্যটা নাকি আরও বেশি জেন্টাল ছিল, আরও বেশি লাভলি ছিল দ্যান এনি আদার সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে বা সুইজারল্যান্ডের যে কোনো সিনারি থেকে। এর অর্থ তো বলতে যাচ্ছে, তাই এটা হচ্ছে না। তো এখানে আমি কী করবো, 28 বিকেই সঠিক বলে মেনে নেবো। তো এখানে 28 বি হচ্ছে সঠিক। এবার দেখো পরের পার্টটা যাচ্ছি। এবার দেখো এসছি পার্টিসিপলে। পার্টিসিপল তোমরা নিশ্চয়ই জানো, যদি পার্টিসিপল না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই দুটো ভিডিও দেখতে পারো। এই দুটো ভিডিওই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে পার্টিসিপল কাকে বলে এবং পার্টিসিপলকে ব্যবহার করে কী করে জয়েনিং করতে হয়, ঠিক আছে, দেখে নিতে পারো তোমরা চাইলে পরে। দেখো কি বলছে, দেখো এখানে হুইচ অফ দ্য ফলোয়িং সার্ভস দ্য ফাংশন অফ পার্টিসিপল ইন ইচ অফ দ্য সেন্টেন্স গিভেন। দেখো তো এখানে দেখো একটা বাক্য দিয়ে দিয়েছে, এই বাক্যটার মধ্যে কোন ওয়ার্ডটা কাজ করছে পার্টিসিপলের মতো সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখি পড়ি। অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট। দেখো গ্যাদারিং হোস্ট, কেমন হোস্ট, দেখো গ্যাদারিং, দেখো গুণ এটা, হ্যাঁ হোস্টের গুণ কিন্তু, কেমন হোস্ট গ্যাদারিং, দেখো সি এটা গুণ হিসেবে কাজ করছে। আর আমি একটু আগে বললাম পার্টিসিপল কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে, তাই এটা কিন্তু এখানে কী হলো, একের সি হচ্ছে সঠিক। এবার দেখো পরেরটা যাচ্ছি। They carried a buzzer with them, and at each halting place, the pitching of tents and opening of shops took place with incredible rapidity. দেখো তো এখানে দেখো বলছে কোনটা পার্টিসিপল, হল্টিং, ওপেনিং, পিচিং নাকি র্যাপিডিটি। তো পার্টিসিপল আইএনজি, ইডি এবং ইএন যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে। তো এখানে আমরা দেখব যে এখানে কোন ওয়ার্ডটা এরকম রয়েছে এবং কোন ওয়ার্ডটা কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো। দেখি দে ক্যারিড এ বাজার উইথ দেম অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস। দেখো কেমন প্লেস, দেখো হল্টিং প্লেস, দেখো এ কাজ করছে কিন্তু অ্যাডজেক্টিভের মতো, এ হতে পারে পার্টিসিপল। দেখি আর দেখো পিচিং, পিচিং আর দেখো ওপেনিং, এরা কিন্তু কাজ করছে নাউনের মতো। দেখো পিচিং, ওপেনিং, এরা কিন্তু কাজ করছে নাউনের মতো, ঠিক আছে, তাই এরা জেরান্ড বা ভার্বাল নাউন হতে পারে, কিন্তু এখানে এরা কিন্তু পার্টিসিপল হতে পারে না। তাই এখানে হল্টিংটাই হচ্ছে, দেখো এই যে হল্টিং কিন্তু এখানে সঠিক উত্তর। এই কিন্তু এখানে কাজ করছে পার্টিসিপলের মতো, অর্থাৎ অ্যাডজেক্টিভ। দেখো পরেরটা আসছে। A broad street would run through the middle of one part of the camp, and here one could buy dried fruits, milk, dals and rice. দেখো এখানে দেখি কোনটা পার্টিসিপল, দেখো এখানে ব্রড স্ট্রিট, তো এটা তো পার্টিসিপল নয়, এটা অ্যাডজেক্টিভ। would run through the middle of one part of the camp, and here one could buy dried food. দেখো ড্রাইডটা দেখো, এই দেখো ড্রাইড। আমি একটু কি বললাম, পার্টিসিপল আইএনজি, ইডি আর ইএন যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে। এখানে দেখো ইডি যুক্ত হয়েছে, ড্রাইয়ের সঙ্গে দেখো যুক্ত হয়েছে ইডি, ড্রাইড হয়ে গেছে। কেমন ফল, ড্রাইড ফল, ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস আর রাইস। তো এখানে দেখো ড্রাইড হবে, হ্যাঁ, 3 ডি। দেখো 4টা আসছি। The more learned of them swarmed about him at every halting place. দেখো filling his tent and remaining absorbed in conversation throughout the hours of the daylight. দেখো এখানে দেখো বলেছে পার্টিসিপল কোনটা, এখানে দেখো হল্টিং। তো এখানে দেখো হল্টিং দেখো রয়েছে, এটা কিন্তু পার্টিসিপল হিসেবে কাজ করছে, হ্যাঁ, যেমনটা আমি একটু আগে দেখালাম। কিন্তু এখানে দেখো এ বি সি ডি এগুলোর মধ্যে কিন্তু হল্টিং করে দেয়নি। এর অর্থ কি,
এর অর্থ হচ্ছে আমরা হল্টিংকে নিতে পারবো না। দেখি হল্টিং ছাড়া আর কি রয়েছে, দেখি পার্টিসিপল। ফিলিং হিজ টেন্ট, দেখো ফিলিং হিজ টেন্ট অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন থ্রু আউট দ্য আওয়ার্স অফ দ্য ডে লাইট। দেখো ফিলিং হিজ টেন্ট, এখানে দেখো ফিলিং রয়েছে, ফিলিং হিজ টেন্ট, দেখো ভরিয়ে তুলছিল তার তাঁবুটাকে। এখানে ফিলিং কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, এখানে ফিলিং কিন্তু কাজ করছে যখন আমরা ঠিক সিম্পল সেন্টেন্সে জয়নিং করি পার্টিসিপল দিয়ে, সেই ধরনের। যেমন কমপ্লিটিং হিজ ওয়ার্ক, হি স্যাট ডাউন টু রিল্যাক্স, যেমনটা আমরা করি না কমপ্লিটিং। ওয়াশিং হিজ ক্লোথস, হি ওয়েন্ট টু বেড, পোশাক আশাক কেচে দিয়ে, পোশাক আশাক কেচে নিয়ে সে ঘুমোতে চলে গেল। তো এই যে ওয়াশিং হিজ ক্লোথস, কমপ্লিটিং হিজ ওয়ার্ক, এই যে টার্নটা এটাও কিন্তু এখানে আনা হয়েছে, তাই এটা কিন্তু এক ধরনের পার্টিসিপল। দেখো দেখো ফিলিংটা, দেখো হ্যাঁ ফিলিং, হ্যাঁ 4D কিন্তু এখানে হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে 4D ফিলিংটা, ঠিক আছে। তো পার্টিসিপল দিয়ে জয়নিং তোমাদের কিন্তু শিখতেই হবে, জানতেই হবে, ঠিক আছে, না হলে তোমরা কিন্তু এগুলোকে ধরতে পারবে না। এখানে ফিলিং কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, তাই আমি তোমাদের বলবো যে তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওয়ে আমি কিন্তু দেখিয়েছি যে পার্টিসিপলকে ব্যবহার করে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝবে যে এই ফিলিংটা কেন এখানে পার্টিসিপল হলো, ঠিক আছে। দেখো তারপরে যাচ্ছি। হোয়েন হি হ্যাড insisted occasionally on drawing their attention to the world outside them, দেখো এখানেও দেখো আমাদের বার করতে হবে পার্টিসিপল। তো দেখো ইনসিস্টেড রয়েছে, দেখো ড্রয়িং রয়েছে, অকেশনালি দেখো রয়েছে, দেখো 3টে ওয়ার্ড রয়েছে। তো দেখো এটা তো অ্যাডভার্ব, হ্যাঁ এটা পার্টিসিপল নয়। ইনসিস্টেড দেখো দেখো এটা দেখো এখানে কাজ করছে ভার্ব হিসাবে, দেখো হি হ্যাড ইনসিস্টেড, এটা কিন্তু ভার্ব, এই কিন্তু পার্টিসিপল না। এবার দেখো রয়েছে ড্রয়িংটা, দেখো ড্রয়িংটা কী বলছে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন, দেখো এটা কিন্তু জেরান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা পার্টিসিপল না, কাজ করছে নাউনের মতো, ঠিক আছে, এটা কিন্তু পার্টিসিপল না। অনেকে ভাবতে পারে কিন্তু যে এটা তো এই যে রয়েছে আইনযুক্ত ওয়ার্ড, এটা পার্টিসিপল না, জেরান্ড আর ভার্বাল নাউন এই দুটোকে তোমাদের কিন্তু জানতে হবে। তাই বলবো তোমরা এই দুটো ভিডিও দেখো, এই দুটো ভিডিওয় কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে জেরান্ড এবং ভার্বাল নাউন কাকে বলে এবং কি করে এরা পার্টিসিপলের থেকে হয় আলাদা, ঠিক আছে। এই যে ডিফারেন্সগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে যে কোনটা পার্টিসিপল, কোনটা জেরান্ড, কোনটা ভার্বাল নাউন, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তাই তোমাদের বলবো এই ভিডিওটা দেখতে। তো এখানে দেখো নান, এখানে কিন্তু একটাও কিন্তু পার্টিসিপল নেই, সব উল্টো পাল্টা আছে। তো 5-এর ডি হচ্ছে সঠিক। এবার দেখো 6 যাচ্ছি। The Tahsildar came afterwards indeed with a group of friends begging formal acceptance by the Swami as disciple, দেখো বেগিং, দেখো পার্টিসিপল কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু পার্টিসিপল। এই কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না। যে সমস্ত পার্টিসিপল দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করি সেখানে যেভাবে আমরা পার্টিসিপলকে ব্যবহার করি এখানেও কিন্তু সেভাবেই বেগিংকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাই এখানে বেগিং হচ্ছে পার্টিসিপল। 6-এর বি কেমন, দেখো 7-এ আসছি। No one seemed to find anything incongruous or surprising, দেখো এখানে দেখো বলছে কোনটা পার্টিসিপল। No one seemed to find anything incongruous or surprising, দেখো এটা সারপ্রাইজিং, হ্যাঁ। তো এখানে দেখো বলছে এনিথিং ইনকংগ্রাস, সারপ্রাইজিং, দেখো এখানে বলছে। তারপর দেখো ফাইন্ড বলছে, এখানে ফাইন্ডটা এখানে দেখো কোথায় আছে, টু ফাইন্ড, দেখো এটা তো ইনফিনিটিভ হয়ে গেল টু। তো এখানে পার্টিসিপল দেখো হচ্ছে সারপ্রাইজিংটা, দেখো নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রাস অর সারপ্রাইজিং, দেখো এই সারপ্রাইজিংটা কিন্তু দেখো এনিথিংয়ের দেখো এটা কিন্তু গুণ। এনিথিংটা কেমন, ইনকংগ্রাস অথবা সারপ্রাইজিং, দেখো এ কিন্তু কাজ করছে এখানে অ্যাডজেক্টিভের মতো, সারপ্রাইজিংটা, ঠিক আছে, এ কাজ করছে কিন্তু পার্টিসিপলের মতো, ঠিক আছে। তো আমি 7-এর কী করবো, 7-এর কিন্তু এখানে ডি একটা করবো, হ্যাঁ 7-এর কিন্তু এখানে ডি হলো। তো সারপ্রাইজিং কাজ করছে এখানে অ্যাডজেক্টিভের মতো। দেখো 8-এ আসছি। হেয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, ঠিক আছে, এ ব্রিজ, এ ফার্ম হাউস উইথ ইটস প্লগড ফিল্ডস অ্যান্ড এ ফিউ সিটার হাটস, দেখো তো এখানে দেখো প্লগড দেখো করেছে ডুয়েলিংস, দেখো ডুয়েলিংস কিন্তু এখানটাতে এটা কিন্তু এটা নাউন এক ধরনের, কেমন, এটা কিন্তু পার্টিসিপল নয়,
ঠিক আছে, তো এটা কিন্তু পার্টিসিপল নয়। তো এখানে দেখো প্লগড ফিল্ড, কেমন ফিল্ড দেখো প্লগড, দেখো এটা প্লগড, এ কিন্তু ফিল্ডসের গুণ, কেমন ফিল্ড প্লগড ফিল্ড এটা হতে পারে, এছাড়া কিন্তু আর কিছু নেই। ঠিক আছে, তো এখানে 8-এর বি হচ্ছে সঠিক। কেমন ফিল্ড দেখো প্লগড, দেখো ইডি যুক্ত হয়েছে এখানটাতে কিন্তু, হ্যাঁ ভার্বের সঙ্গে যুক্ত হয়েছে ইডি, তৈরি দেখো হয়েছে পার্টিসিপলটা। 8-এর বি হচ্ছে সঠিক। দেখো 9 আসছি। অ্যাট হেয়ার অন দ্য গ্রাসি নল হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড। তো এখানে দেখো পার্টিসিপল কোনটা, পার্টিসিপল দেখি খুঁজি, এখানে পার্টিসিপল দেখো লেফট দ্য, এটা তো ভার্ব হয়ে গেল। আবার পার্টি দেখো এ দেখো এনক্যাম্পড, যারা ক্যাম্প করেছিল দেখো এনক্যাম্পড। দেখো পার্টির গুণ, কেমন পার্টি দেখো এনক্যাম্পড পার্টি, কেমন পার্টি এনক্যাম্পড। দেখো দেখো এনক্যাম্পের সময় দেখো যুক্ত হয়েছে ইডি, এনক্যাম্পড হয়েছে। ঠিক আছে, কেমন পার্টি এনক্যাম্পড পার্টি। তো এখানে আমরা কী করবো, ডিএডটা 9 ডি হচ্ছে সঠিক। দেখি 10-এ আসছি। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইনউড, দ্য নেক্সট উই হ্যাড পাসড দ্য টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার। কেমন রিভার দেখো ফ্রোজেন রিভার, এ দেখো ইএন দেখো যুক্ত হয়েছে, ফ্রোজের সঙ্গে দেখো যুক্ত হয়েছে ইএন, দেখো হয়েছে ফ্রোজেন, কেমন রিভার ফ্রোজেন। দেখো ডি এরটা 10-এর কিন্তু ডি, এই কিন্তু এখানে পার্টিসিপল, আর এখানে কিন্তু পার্টিসিপল নেই। দেখি 11-তে আসছি। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক্স, হ্যাঁ কভার্ড উইথ এ হোয়াইট ভিল। দেখো কভার্ড দেখো ঢাকা, দেখো এগুলো ঢাকা কিন্তু, হ্যাঁ দেখো গুণ এটা কভার্ড, দেখো ডি এরটা 11 ডি কিন্তু। কেমন পিক্স দেখো কভার্ড, দেখো এটা কিন্তু এর গুণ, কভার্ড এটা কিন্তু পার্টিসিপল। দেখো ডি 11 ডি। দেখো 12-তে আসছি। হি হ্যাড টোল্ড হিজ বেডস, মানে কি তিনি মালা জপ করেছিলেন, কেপ ফাস্ট উপোস করেছিলেন, অ্যান্ড বাস্ট ইন দ্য আইস কোল্ড ওয়াটার অফ দ্য 5 স্ট্রিমস, হ্যাঁ এবং স্নান করেছিলেন সে ঠান্ডা জলের মধ্যে, অফ দ্য 5 স্ট্রিমস এই 5টা নদীর, ইন সাকসেশন পরপর, ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ডে। দেখো তো এখানে দেখো পার্টিসিপল কোনটা, দেখো এখানে দেখো স্নো পিক্স রয়েছে, সাকসেশন দেখো রয়েছে, ক্রসিং দেখো আছে, দেখো বেডস দেখো। তো এখানে দেখো স্নো পিক্স হতে পারে না, কারণ স্নো পিক্স দেখো আইএনজি ইডি বা ইএন দিয়ে তৈরি হয়নি। এবার দেখো বিএটা দেখো বলছে ক্রসিং, দেখো এটা হতে পারে। সাকসেশন তো হতে পারে না, এটা পার্টিসিপল হতে পারে না। আর বেডস দেখো এও কিন্তু পার্টিসিপল হতে পারে না। দেখি ক্রসিংটা এখানে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে কাজ করছে কিনা। দেখো ক্রসিং দ্য রিভার, দেখো এ কিন্তু এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো নয়, এ কাজ করছে ঠিক ওই সমস্ত ওয়ার্ডগুলোর মতো যে সমস্ত ওয়ার্ড আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করে থাকি, ক্রসিং, ওপেনিং, ক্লোজিং, হ্যাঁ ফিনিশিং, সেই টাইপের ওয়ার্ড কিন্তু এটা। ঠিক আছে, তাই কিন্তু এখানে দেখো বিএটা হচ্ছে সঠিক। হ্যাঁ, তো এখানে 12-র বি হচ্ছে সঠিক। দেখো 13-তে আসছি। হি নেল্ড অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 times আননোটিসড। দেখো এই দেখো আননোটিসড, কেউ ওকে দেখেনি, দেখো আননোটিসড। দেখো ডিএডটা এখানে স্বামীজি যে হাঁটু গেড়ে বসলেন এবং দেখো যে সাষ্টাঙ্গিক প্রণামটা করলেন, দেখো সেটা কিন্তু কেউ দেখেনি, আননোটিসড কিন্তু এটা। হ্যাঁ কেমন দেখো আননোটিসড। তো এখানে 13 ডি হচ্ছে। তো এইভাবে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে অমরনাথ থেকে গ্রামারের ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখালাম ইংলিশ টপার থেকে। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।